সো আমরা প্রথমে হচ্ছে যেহেতু আমাদের এটা হচ্ছে গোল্যাং এর ওয়ার্কশপ, সো আমি হচ্ছে শুরুতে হচ্ছে গোল্যাংটা কি, মানে সেইটা নিয়ে জাস্ট একটু হাই লেভেলের একটা ওভারভিউ দেবো। যেহেতু আপনারা গোল্যাং শেখার জন্যই আসছেন, সো গোল্যাংটা কি এবং কিভাবে যাত্রা শুরু হয় সেই জিনিসটা আপনাদের জানা থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে জন্ম নিয়েছে, তার পিছনের ইতিহাসটা কি, সেটা আমি একটু জাস্ট হাই লেভেল থেকে একটু বলার চেষ্টা করবো, ঠিক আছে? সো আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোল্যাং, বা আমরা সবাই বলি গোল্যাং, কিন্তু এটার অফিসিয়াল নাম কিন্তু হচ্ছে গো। হ্যাঁ। সো মানে আমরা হচ্ছে বলার জন্য এটা বলি গোল্যাং, বাট অফিসিয়ালি গো টিম এটাকে গো বলেই হচ্ছে অ্যানাউন্স করছে। আচ্ছা, এটা একটা হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট, এবং স্ট্যাটিক্যালি হচ্ছে একটা টাইপড ল্যাঙ্গুয়েজ, এবং পাশাপাশি হচ্ছে কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে গুগল টিম এটাকে হচ্ছে ফার্স্ট ডিজাইন করেছিল। এবং ওই টিমে মোটামুটি 3 জন ছিলেন, মানে যারা হচ্ছে একদম ফ্রন্টে থেকে এটা ডেভেলপ করছিল। তার মধ্যে ছিল হচ্ছে রবার্ট বেসেমার, রব পাইক অ্যান্ড হচ্ছে কেন থমসন। এবং এটা প্রথম যেটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 2009 সালে। আস্তে আস্তে এটা হচ্ছে মানে ডেভেলপ হতে হতে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? সো গোটা হচ্ছে মানে এর মানে মানে হচ্ছে ফ্যামিলিয়ারিটির পিছনের মূল যে রিজন সেটা হচ্ছে এর সিম্পলিসিটি এবং ইফিসিয়েন্সি। সো অন্যান্য প্রোগ্রামিং নলেজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে হচ্ছে গোল্যাংটা অনেক বেশি সিম্পল, মানে শেখাটা অনেক সহজ। মানে হয়তো ইনিশিয়ালি আপনাদের মনে হতে পারে যে না এটা অনেক কঠিন, বাট না, এটা হচ্ছে অনেক সহজ। এবং এটা আপনারা সি ফ্যামিলি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। মানে যারা আপনারা সি বা সি প্লাস প্লাস নিয়ে কাজ করেছেন, বিশেষ করে ভার্সিটি লেভেলে যাদের হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে সিএসসি বা আইসিটি থেকে যারা হচ্ছে পড়াশোনা করছেন, তারা সবাই মোটামুটি সি সি প্লাস প্লাস করেই আসছেন। এবং অনেকটা সিনট্যাক্সটা তার কাছাকাছি, এবং এমনকি তার থেকে অনেকটা সহজ, ঠিক আছে? আর এর সব থেকে যে বড় যে বেনিফিট সেটা হচ্ছে এটা হচ্ছে কনকারেন্সি সাপোর্ট করে। মানে এটা হচ্ছে বেস্ট হচ্ছে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে ফিচার, যেটা যার জন্যই অ্যাকচুয়ালি গো প্রোগ্রামিং এত বেশি পপুলারিটি পাইছে, ঠিক আছে? সো মানে আপনাদের কি কোনো শুনতে সমস্যা হচ্ছে সাউন্ডের বা কিছু? না ভাইয়া, কমপ্লিটলি ফাইন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা হচ্ছে ছোট একটা ফ্লো আমি এখানে প্রেজেন্ট করছি, যেটা আপনাদের বোঝার সুবিধার্থে, যে অ্যাকচুয়ালি গো মানে কিভাবে কাজ করে। এবং মানে গো তো আমি বলতে মানে শুরুতে বললাম এটা একটা হচ্ছে কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আরো আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেরকম যদি বলি পিএইচপি, পাইথন, জাভা স্ক্রিপ্ট, এগুলো সব কিন্তু হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। সো গো মানে বেনিফিটই হচ্ছে এটা একটা হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। তার মানে আমার যদি একটা গো প্রজেক্ট থাকে, সেটা হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে এটা কম্পাইল করে আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটা মেশিন কোডে বা এক্সিকিউটেবল বাইনারি হচ্ছে প্রোগ্রামে আমরা হচ্ছে এটাকে ফার্স্টে কনভার্ট করি। সো আমার যে অ্যাপ্লিকেশন যেটা চলবে মানে চলে গোর ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা মেশিন কোড বা এক্সিকিউটেবল বাইনারির একটা ইনস্টেন্স কিন্তু আমাদের তৈরি হয়, ঠিক আছে? সো আমার এখানে বিল্ডের কোনো কিছু না, আমার বিল্ড টিল্ড যা আছে সবকিছু আগে মানে ডিপ্লয় হওয়ার আগেই আমার সবকিছু বিল্ড হয়ে দেন শুধু বাইনারি ফাইলটা, যেটা অ্যাকচুয়ালি মেশিন যেই কোডটা বুঝবে, সেটাই হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে সেই ইনস্ট্যান্সটাই কিন্তু আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লয় করি। সো আমার যখন একটা ইউজার যখন হচ্ছে আমার এলবি বা মানে আদো আদার্স যে পেরিফেরাল যে হচ্ছে মানে আহ, জিনিসগুলো আছে সেগুলো পার করে যখন আমাদের অ্যাপ্লিকেশন আসবে, তখন হচ্ছে ডিরেক্ট মেশিন কোড বা বাইনারি ফাইলটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে। আর আমরা যদি হচ্ছে অন্য কোনো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলি, যেরকম সেটা হতে পারে পিএসপি বা হচ্ছে পাইথন। আমি এখানে জাস্ট পিএসপি এক্সাম্পল দিচ্ছি, কারণ আই লাভ পিএসপি কারণ আমার হচ্ছে ক্যারিয়ার শুরু হয়েছিল পিএসপি দিয়ে। তো আমি জাস্ট এখানে পিএসপির এক্সাম্পল নিয়ে আসছি, আমি স্টিল পিএসপি নিয়ে কাজ করি। আচ্ছা, সো সো এর মানে পিএসপি দিস এর মানে এ না যে হচ্ছে পিএসপি ইজ নট গুড, ঠিক আছে? সো এটা জাস্ট এরকম কিছু না, জাস্ট আমি একটা কম্প্যারিজনের জন্য আমি জাস্ট এটা এক্সাম্পলটা দিচ্ছি। সো পিএসপি যেহেতু ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সো হচ্ছে আমার পিএসপি প্রজেক্ট ইটসেলফ আমরা হচ্ছে ডিপ্লয় করি, যেখানে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন কোড গুলো এক্সিকিউট হয়। সো একটা রিকোয়েস্ট যখন হচ্ছে আমার পিএসপি অ্যাপ্লিকেশনে আসে, তখন কিন্তু সেটার কোনো হচ্ছে মানে মেশিন কোড মানে ফার্স্টে থাকে না। সে ফার্স্ট স্ক্রিপ্টটা হচ্ছে ইন্টারপ্রেট করে, কম্পাইল করে, ঠিক আছে, লাইন বাই লাইন সে পড়ে, ঠিক আছে, তারপরে সে কোড এক্সিকিউশন যায়, আমার রিকোয়েস্টটা সাবমিট। সো এইটা হচ্ছে মানে একদম হাই লেভেল একটা ওভারভিউ দিলাম আপনাদের, যে একটা গো প্রোগ্রাম কিভাবে রান করে। আর একটা মানে গো প্রোগ্রাম মানে যে কোনো কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কিন্তু হচ্ছে এই ফর্মেটে রান করে।
সো যেহেতু গো একটা কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট এটা দেখালাম যে গো হচ্ছে এইভাবে রান করে। আর একটা মানে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে এই ওয়েতে রান করে ডিরেক্ট লাইন বাই লাইন। আমরা মোটামুটি যারা আপনারা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে বা প্রোগ্রামিং নলেজ যাদের আছে বা যারা কাজ করে, আমি অবশ্যই বিলিভ করি এখানে অনেক ভালো ভালো মানে আপনারা আছেন যারা আমার থেকেও নলেজেবল। সো সো আপনারা হয়তো জানেন। সো আমি আর ডিটেলস বেশি কিছু মানে ইয়া করলাম না, বাট যারা একদম ফ্রেশার তাদের জন্য অ্যাকচুয়ালি আমি এই হাই লেভেলের একটা মানে ডায়াগ্রামটা নিয়ে আসছি, যেন তারা সহজেই বুঝতে পারে যে কিভাবে মানে আমাদের গো এবং আদার ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ গুলো কাজ করে। সো গোর কিছু কি কম্পোনেন্ট আছে, আমরা যেরকম যদি বলি পিএসপির ক্ষেত্রে আমাদের জেন্ট ইঞ্জিন থাকে, যে অ্যাকচুয়ালি পিএসপি আমরা যে স্ক্রিপ্ট মানে হিউম্যান রিডেবল যে কোডগুলো দেখি সেটাকে জেড ইঞ্জিন হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে। আবার যদি আমরা বলি হচ্ছে মানে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস, তাদের কিন্তু একটা নিজস্ব কম্পাইলার থাকে। আবার জাভা স্ক্রিপ্টের জন্য ভি8 ইঞ্জিন মানে একটা কম্পাইলার থাকে, মানে কম্পাইলার না, এটাকে মানে রান টাইম বলে, ঠিক আছে। সো গোর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্পেসিফিক কিন্তু কম্পাইলার নাই। তার হচ্ছে মূলত তিনটা কম্পোনেন্ট নিয়ে হচ্ছে গোটা মানে বিল্ড করা। সেটা হচ্ছে একটা গো কম্পাইলার থাকে, যেটা মূলত হচ্ছে আমাদের যে আমরা যে কোডগুলো লিখি সেই কোডগুলোকে হচ্ছে সে নেটিভ কোড মানে মেশিন কোডে কনভার্ট করে, বা বাইনারি কোড মানে বাইনারি একটা এক্সিকিউটেবল বাইনারি ফাইল সে জেনারেট করে। এই কাজটা করে হচ্ছে গো কম্পাইলার মানে জিসি, যাকে সংক্ষেপে আমরা জিসি বলি। আরেকটা হচ্ছে গো রান টাইম। গো রান টাইমে আমরা আমাদের ওয়ান্স যখন হচ্ছে একটা মানে বাইনারি ফাইল জেনারেট হয়ে গেছে, মানে আমরা যখন এই পজিশনে চলে আসছি, তখন হচ্ছে অ্যাকচুয়ালি মানে আর গো কম্পাইলারের কোনো কাজ নাই। গো কম্পাইলারের কাজ শুধু আমাদের যখন প্রজেক্ট থেকে আমাদের যে প্রজেক্টটা থাকবে সেটা যখন বিল্ড করব, তখন হচ্ছে অ্যাকচুয়ালি গো কম্পাইলারের কাজ। সো ওয়ান্স আমার কম্পাইল ডান, আর গো কম্পাইলারের কোনো কাজ নাই। এখন আমার হচ্ছে যখন কোড এক্সিকিউট হবে, মানে একজন রিকোয়েস্ট যখন সার্ভ করবে, বা আমরা হচ্ছে এক্সাম্পল দেখবো, সো যখন আমার কোড রান হবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি গো রান টাইমের কাজ চলে আসছে, ঠিক আছে। সো এই গো রান টাইম কি করে, তারা হচ্ছে মেমোরি অ্যালোকেট করে। আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে, তখন সেই মেমোরি ম্যানেজ করে কোথায় মানে কোন মেমোরির কোন ব্লকে হচ্ছে সেই ভেরিয়েবলটা রাখবে, কোথায় রাখছে সেই ট্র্যাক বা আদার কাজগুলো হচ্ছে গো রান টাইম করে। প্লাস হচ্ছে আমার গার্বেজ কালেকশন, যখন একটা হচ্ছে মানে আমার রিকোয়েস্ট সাব কমপ্লিট হয়ে গেছে, যে মেমোরি গুলো আমার অ্যালোকেট হয়েছিল সেই মেমোরি গুলো হচ্ছে আবার ফ্রি করে দিতে হবে নেক্সট রিকোয়েস্টের জন্য, ঠিক আছে। কারণ না হলে আমার ফ্রি না করলে কি হবে, সেটা হচ্ছে আমার মেমোরি ওভারফ্লো করে দিবে, ঠিক আছে। এবং কনকারেন্সি, সো কনকারেন্সিটা যদিও আমাদের এই ফ্রি ওয়ার্কশপে এইটার মধ্যে পড়ে না, তাও জাস্ট আমি বলে রাখি যে কনকারেন্সি হচ্ছে গো প্রোগ্রামিং এর সব থেকে বেস্ট হচ্ছে একটা ফিচার, যার জন্যই হচ্ছে গো প্রোগ্রামিংটা মানে পপুলারিটি পাইছে, ঠিক আছে। অন্যান্য প্রোগ্রামিং এও কিন্তু কনকারেন্সি আছে, বাট কেউ কি কিছু আগে বলতেছেন? নাই। তাহলে কাইন্ডলি একটু মিউট করে ফেলেন। কি করো তুমি, খাইছো? লাভিও খাইছেনি? হ্যাঁ, ওকে। সো যেটা বলতেছিলাম যে কনকারেন্সি গোটা কিভাবে ম্যানেজ করে, এটা ম্যানেজ করার জন্য কিছু গো রুটিন থাকে। এই গো রুটিন গুলো হচ্ছে এক একটা হচ্ছে লাইট ওয়েট থ্রেড, মানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু থ্রেড ম্যানেজ করা যায়, কিন্তু গো রুটিনের ক্ষেত্রে এই থ্রেড গুলো খুবই হচ্ছে লাইট ওয়েট, এবং মিলিয়নস অফ গো রুটিন ক্রিয়েট করে ফেলা যায়, এবং গো ইজিলি সেটা হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। সেগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো আমরা যদি কখনো সম্ভব হয়, আমরা হচ্ছে যখন এই কনকারেন্সি বা গুরুটি নিয়ে আলোচনা করব, তখন আমরা ডিটেলস শিখতে পারবো ইনশাল্লাহ। সো আমি জাস্ট হচ্ছে এটা হাই লেভেল থেকে বললাম যে মানে কোন কম্পোনেন্টের কাজ হচ্ছে কি। আচ্ছা, এখন আসি জাস্ট একটা হচ্ছে গো প্রোগ্রামিং এর হিস্ট্রি, মানে যেহেতু আমরা গো প্রোগ্রামিং শিখতেছি, সো আমরা জাস্ট ছোট করে একটা মানে হাই লেভেল একটা হিস্ট্রিটা জানবো। সেটা হচ্ছে 2007 সালে প্রথম হচ্ছে গো টিম মনে করে যে তাদের একটা হচ্ছে মানে প্রোগ্রাম একটা মানে তারা যে প্রোগ্রামিং নিয়ে কাজ করতো সেটা সি 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 প্লাস প্লাস বা অন্য যে প্রোগ্রামিং, তারা যেটা দেখলো যে তারা হচ্ছে মানে তখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জাভা বা অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সি সি প্লাস প্লাস, এগুলো কিন্তু অনেক আগে ডিজাইন করা। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যখন ডিজাইন করা হয়েছিল, তখন কিন্তু আমাদের যে হচ্ছে সিপিইউ বা প্রসেসর বলেন, তখন কিন্তু সেগুলো এতটা হচ্ছে ডেভেলপ ছিল না। যদি আমরা বলি পেন্টিয়াম প্রসেসর বা সিঙ্গেল কোর যে আমাদের সিপিইউ গুলো ছিল, তখন কিন্তু সব সিঙ্গেল কোর ছিল, তখন কিন্তু এত ডেভেলপ ছিল না।
সো তখন কি হতো যে ওই সি সি প্লাস প্লাস বা জাভা এগুলো কিন্তু অনেক ফাস্ট, এগুলো নিয়ে কোনো মানে ইয়া নাই, মানে সে নাই, বাট হচ্ছে মানে আমাদের যে অ্যাডভান্সড যে চিপ গুলো আসছে পরে, প্রসেসর বা সিপিইউ গুলো যেগুলো আসছে, সেইগুলো কিন্তু মানে ফুললি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে পারতো না, মানে হচ্ছে যেহেতু সেগুলো আগে ডিজাইন করা ছিল, এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে কম্পাইল টাইমটা অনেক স্লো স্লো ছিল, ঠিক আছে। সো গো টিম মনে করছে যে তাদের এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার যেটা হচ্ছে মডার্ন যে হচ্ছে আমার সিপিইউ গুলো আসছে সেই সিপিইউ কম্পেটেবল হবে, 100% র্যাম আমার যেন ইউজ করতে পারে, এবং হচ্ছে খুব ফাস্ট হচ্ছে আমার ইয়া হতে হবে, মানে কম্পাইলড হতে হবে, এবং সিম্পলিসিটি। গোর দুইটা ফিলোসফি আছে, তার মধ্যে একটা ফিলোসফি হচ্ছে সিম্পলিসিটি ওভার কমপ্লেক্সিটি, মানে কমপ্লেক্স কোনো ফিচার আসলে গো বাদ দিয়ে দিছে, তারা সেটাকে নিয়ে আসেনি, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা যদি কোনো নতুন ফিচার নিয়ে আসছে তার অলওয়েজ ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি তারা এনশিওর করছে, যে ব্যাকওয়ার্ড কমপ্লিটি অবশ্যই থাকতে হবে। সো এই ফিলোসফি গুলো তারা হচ্ছে যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করে 2007 সালে ডিজাইন করতে বসে, তখন তারা এইগুলো মাথায় রাখে, এবং কম্পাইল হতে হবে সুপার ফাস্ট। সো এরা হচ্ছে 2009 সালে এরপরে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তারা অফিসিয়ালি লঞ্চ করে, এবং 2009 সালে তারা হচ্ছে ইনিশিয়াল তারা ইন্টারনাল ইউজ করতে থাকে, ঠিক আছে। এবং প্রথম 2012 সালে গো হচ্ছে 1.0 হচ্ছে রিলিজ দেয়, এবং তারা একদম ইনিশিয়াল যেটা লঞ্চ করছিল সেটা সবকিছু তারা সাপোর্ট দিছে, এবং 2015 সালে 1.5 হচ্ছে ভার্সন তারা রিলিজ দেয়, যেখানে হচ্ছে গার্বেজ কালেকশনে হিউজ তারা ইমপ্রুভমেন্ট করে। সো আদার যে সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল তখন তখন তাদেরকে হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে এই কাজগুলো করতে হতো, গার্বেজ কালেকশনের কাজগুলো, যেটা গো প্রোগ্রামিং সেটা হচ্ছে অটোমেটিক করে। এবং মজার ব্যাপার হচ্ছে গো কম্পাইলার বানানোর জন্য তারা ইটসেলফ গো ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে, আগে যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছিল, বাট 1.5 এসে তারা ফুললি তাদের যে ব্যাকএন্ড যে পার্টটা সেটাকে আবার তারা রিরাইট করে এবং গো ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা একটা মজার ব্যাপার, হ্যাঁ। সো গো ইটসেলফ আরো হয়তো টুকটাক আছে, বাট মোস্ট অফ দা তাদের স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি গুলো আছে সবকিছুই কিন্তু হচ্ছে গো দিয়ে তারা হচ্ছে ডেভেলপ করছে। আচ্ছা, এরপরে হচ্ছে 2016 সালে তারা হচ্ছে আপনারা জানেন হচ্ছে ডকার কুবারনেটিস, হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলা কিন্তু গো দিয়ে বানানো, মানে এগুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু গো বিহাইন্ড দ্য সিন। তো এটা তারা নিয়ে আসছে, এবং 2020 সালে তারা হচ্ছে জেনেরিক এর যে কনসেপ্ট আমরা জানি, সো জেনেরিক সাপোর্ট তারা নিয়ে আসছে 2022 সালে তারা জেনেরিক সাপোর্ট নিয়ে আসছে। তারা এই যে লং টাইম একটা জেনেরিক সাপোর্ট তারা দেয় নাই, তার মানে এটা না যে হচ্ছে তারা দিতে পারে নাই, তারা দেয় নাই কারণ তারা মনে করেছিল যে জেনেরিকের যে কনসেপ্টটা সেটা হচ্ছে অনেক কমপ্লেক্স। এই যে ফার্স্টে একটা ফিলোসফির কথা বললাম যে গো অলওয়েজ সিম্পলিসিটিকে ফোকাস দিছে ওভার দ্য কমপ্লেক্সিটি, সো তাদের কাছে মনে হয়েছিল যে জেনেরিক সাপোর্টটা নিয়ে আসলে তাদের প্রোগ্রামিং এটা হচ্ছে করতে একটু কমপ্লেক্স হবে বা তাদের কম্পাইলেশন টাইমের একটু স্লো হবে। সো এত বছর ধরে তারা কিন্তু মানে চিন্তা করছে যে কিভাবে জেনেরিকের সাপোর্টটা দিলে তাদের হচ্ছে মানে কোনো কমপ্লেক্সিটি থাকবে না এবং খুব ইজিলি হচ্ছে এটা মানে অ্যাডাপ্ট করা যাবে তাদের যে ল্যাঙ্গুয়েজের যে মডেল সেটার সাথে। এবং 2020 সালে তারা হচ্ছে এটার একটা প্রপোজাল নেওয়া শুরু করে জেনেরিক সাপোর্টের জন্য, এবং তারা হচ্ছে 2022 সালে যেটা হচ্ছে গো 1.18 তারা এটা হচ্ছে রিলিজ করে, এবং এটা অনেক ফ্লেক্সিবল ভাবে তারা রিলিজ করছে। সো তারা প্রায় 13 বছর নিচে শুধু জেনেরিক সাপোর্টটা নিয়ে আসতে, শুধু সিম্পলিসিটির কথা চিন্তা করে। আচ্ছা, এখন তো বর্তমানে হচ্ছে গো রিসেন্টলি হচ্ছে 1.14 তারা রিলিজ করছে, সো যেটা হচ্ছে এখন মানে স্টেবল ভার্সন রিলিজ করছে। আচ্ছা, অনেকটা পারপোজ অফ ডেভেলপিং গোল্যাং অনেকটা মানে আমি বলছি, এরপরেও মানে জাস্ট একটু বলি যে তারা যে সি সি প্লাস প্লাস এদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক ফাস্ট, বাট কম্পাইলেশন টাইমটা তাদের হচ্ছে স্লো ছিল। এরপরে হচ্ছে তাদের একটা ডিপেন্ডেন্সি হেল বলে একটা জিনিস ছিল সি সি প্লাস প্লাসে, এটা তারা প্রচুর প্রবলেম ফেস করতো, ঠিক আছে। তারপর কনকারেন্সি চ্যালেঞ্জ যেটা ছিল সেটা তো ফার্স্টেই বললাম, যে জাভা বা সি প্লাস প্লাস যে থ্রেড গুলো ম্যানেজ করে সেগুলো অনেক হেভি ওয়েটেড থ্রেড, ঠিক আছে, এবং ইউজ করাও হচ্ছে কমপ্লেক্স, মানে ম্যানুয়ালি সেগুলো হচ্ছে ম্যানেজ করতে হতো তাদেরকে। আর এরপরে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, ওই যে বললাম যে তাদেরকে ম্যানুয়ালি হচ্ছে মেমোরি গার্বেজ কালেকশন গুলো করতে হতো, এখানে মেমোরি লিকের একটা পসিবিলিটি থাকতো, ঠিক আছে, অনেক। আর আরেকটা যেটা বললাম যে ইফিশিয়েন্ট মাল্টিকোর ইউটিলাইজেশন, মানে যেহেতু হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে অনেক আগে ডেভেলপ করা ছিল এবং তারা হচ্ছে মাল্টিকোর গুলোকে
মানে একটু হচ্ছে মানে তুলনামূলক একটু কম ইউটিলাইজ করতে পারতো। সো এর জন্য গো এমন ভাবে তারা ডেভেলপ করছে যেন তারা 100% সিপিইউ ইউটিলাইজেশন হয়, মানে মাল্টি কোরের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা বললাম কমপ্লেক্সিটি, হচ্ছে রিডেবিলিটি। সি প্লাস প্লাস আপনি যারা করছেন এটা একটু কমপ্লেক্স, মানে লার্নিং কার্ভ থেকে শুরু করে ডেভেলপ করে একটু কমপ্লেক্স। সো তারা হচ্ছে সেখান থেকে অনেকটা বের হয়ে আসছে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন মোটামুটি এই ছিল হচ্ছে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা হাই লেভেলের একটা ওভারভিউ এবং তার হিস্ট্রি। এখন আমরা হচ্ছে গো ইনস্টলেশন প্রসেসে যাব। সো আপনারা কেউ কি গো ইনস্টল করছেন আপনাদের পিসিতে? জি করা আছে ভাই। জি ভাইয়া ও, করা আচ্ছা। হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে এটা মানে ইনস্টল করা কি কোনো ডিফিকাল্ট বা কিছু? আমার মনে হয় এটা বানাতে অনেক ভালো, এটা ডিফিকাল্ট কিছু এক্স্যাক্টলি। না। সো আমি জি তাও ভাই, জাস্ট easy আছে। যেহেতু এখানে অনেকে হয়তো জুনিয়র বা হচ্ছে ফ্রেশার আছে, আমি একটু দেখাবো। বাট মানে আপনাদের যারা আছে তাদের তো অনেক ভালো। সো আপনারা যদি হচ্ছে গো ইনস্টল লেখেন তাহলে এখানেই পাবেন। আহ, এখানে সুন্দর মতো দেওয়া আছে। আপনারা যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন, এখান থেকে আপনাদের বেসড অন অপারেটিং সিস্টেম আপনারা হচ্ছে এখান থেকে একটা সোর্স ফাইলটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। উইন্ডোজ এর জন্য হচ্ছে .msi ফাইলটা ডাউনলোড করতে পারেন। আপনারা যাদের হচ্ছে ম্যাক ওএস তারা এটা ইনস্টল করতে ডাউনলোড করতে পারেন। আর লিনাক্স এর জন্য হচ্ছে এটা ইনস্টল করতে পারেন, ঠিক আছে। এবং ইনস্টলেশন গাইড এখানে সুন্দর মতো দেওয়া আছে। এখানে যে কমান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে একটু দেখাই। তো এখানে দেখেন, আপনারা যদি এই আমার এই ডিরেক্টরিতে যদি যাই তাহলে আমি দেখবো যে আমার এখানে একটা ফোল্ডার স্ট্রাকচার আছে। আমি যদি এলএস দিই তাহলে দেখুন যে আমার যে গোর যে বাইনারি সবগুলো এটা এখানে আছে, ঠিক আছে। সো এই কমান্ডটা কি করবে, আপনার এক্সিস্টিং যদি কোনো ভার্সন থাকে তাহলে সেটা হচ্ছে ফার্স্টে রিমুভ করে দিবে। তারপর আপনি যে হচ্ছে মানে জিপ ফাইলটা যেটা ডাউনলোড করছেন সেটা জাস্ট আনজিপ করে এই ফোল্ডার আরেকটা ক্রিয়েট করে সেখানে হচ্ছে ফোল্ডার রেখে দিবে। এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার কে পাথ ভেরিয়েবলে এটা জাস্ট অ্যাড করতে হবে। না হলে হচ্ছে আপনাকে বারবার হচ্ছে ফুল ডিরেক্টরিটা লিখে গো এর ভার্সন বা মানে গো কমান্ডটা রান করার জন্য আপনাকে বারবার হচ্ছে ওই ফুল পাথটা আপনাকে দিতে হবে, তো যেখানে আপনার গো বাইনারিটা আছে সেটা। আর আপনার যদি এই পাথ ফাইলটা আপনারা হচ্ছে অ্যাড করে নেন তাহলে আপনি জাস্ট সিম্পল হচ্ছে গো ভার্সন যদি আমরা দিই তাহলে দেখবো যে আমাদের হচ্ছে গো ভার্সনটা দেখাচ্ছে, ঠিক আছে। সো এই পাথ ভেরিয়েবলটা আপনারা কোথায় অ্যাড করতে পারবেন? এই পাথ ভেরিয়েবলটা অ্যাড করার জন্য হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে স্ল্যাশ ডট, আচ্ছা ফার্স্টে হচ্ছে আপনারা একটু দেখে নেবেন যে আপনারা কি শেল ইউজ করছেন। সো সেটা দেখার জন্য আপনারা কমান্ডে জাস্ট হচ্ছে ইকো 0 বা শেল প্রিন্ট করলে আপনি দেখতে পারবেন যে আপনারা কি শেল ইউজ করতেছেন। আমি আমি হচ্ছে জেড ইউজ করতেছি, অনেকে ব্যাশ ইউজ করে। সো আপনি যদি ব্যাশ ইউজ করেন তাহলে আপনার হচ্ছে ডট প্রোফাইলে আপনার হচ্ছে এই পাথ ভেরিয়েবলটা অ্যাড করতে হবে। আর যদি আপনি জেড ইউজ করেন তাহলে হচ্ছে আপনি জাস্ট ডট জেড প্রোফাইলে এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে আমি হচ্ছে এভাবে জাস্ট আমার হচ্ছে পাথ ভেরিয়েবলটা আমি অ্যাড করে রাখছি, যেটা আমার হচ্ছে ইনস্ট্রাকশনে বলা আছে। সো আপনি জাস্ট এটা ইনস্টল করলে যেহেতু আপনারা জানেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই জেট প্রোফাইলটা আপনার হচ্ছে যখন আমরা হচ্ছে পিসিতে লগ ইন করি তখন হচ্ছে এটা এক্সিকিউট হয়, তাই না? সো এটা একটু এনশিওর করতে হবে যে আপনি অ্যাড করার সাথে সাথে কিন্তু এটা কাজ করবে না। তার জন্য আপনাকে জাস্ট হচ্ছে একটু সোর্স দিয়ে এই যে এইটা হচ্ছে ফাইলটাকে একটু অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। এবার যদি অ্যাড করে নেন তাহলে হচ্ছে আপনার এই সেশনের জন্য কাজ করবে। আপনি যদি নতুন একটা সেশন ক্রিয়েট করেন তাহলে কিন্তু আবার কাজ করবে না, ঠিক আছে। বাট অনস আপনি অ্যাড করে আবার যদি আপনার পিসিটা মানে লগ ইন করেন নতুন করে তাহলে আবার কাজ করবে। সো আরেকটা ওয়েতে আপনি সেটা করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট মানে আপনার রিস্টার্ট দেওয়া লাগবে না, সেটা হচ্ছে ZSHRC। এখানে যদি আপনি এই ফাইলে যদি
এই ফাইলে যদি আপনি অ্যাড করেন তাহলে আবার হচ্ছে আপনার নতুন আরেকটা জাস্ট সেশন ওপেন করলে টার্মিনালে নিউ দিয়ে আরেকটা ওপেন করলে ওখানে কাজ করবে, কারণ এটা হচ্ছে প্রতি নিউ সেশন যখন আপনি স্টার্ট করবেন আপনার টার্মিনালে, তখন হচ্ছে আপনার যদি জেডএসএইচ ইউজ করে থাকেন মানে টার্মিনাল হিসেবে, তাহলে আপনার হচ্ছে জেডএসএইচ আরসি যে ফাইলটা সেটা হচ্ছে এক্সিকিউট হবে। ঠিক আছে, সো এটা জাস্ট একটু মনের মানে মাথায় রাখবেন, নাহলে দেখবেন যে ইনস্টল করার পরে পাথ ভেরিয়েবলটা অ্যাড করার পরেও কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের আমি ধরে নিলাম যে আপনারা সবাই হচ্ছে গো ইনস্টল মানে করতে পারছেন। আচ্ছা এখন আমরা হচ্ছে যাই হচ্ছে আমাদের ভিএস কোড সেটআপে। সো ভিএস কোড সেটআপে আমরা এখানে একটু দেখি। সো এটা হচ্ছে আমার ভিএস কোড। এখানে আমি জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি, প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করছি। আপনারা হচ্ছে জাস্ট এক্সটেনশনে যদি এখানে যান, যে হচ্ছে যদি গো লেখেন, ঠিক আছে, তাহলে হচ্ছে গো এর একটা অফিসিয়াল হচ্ছে ভিএস কোডের জন্য প্যাকেজ আছে। এই প্যাকেজ ইনস্টল করলে আপনাদের আর কিছু লাগবে না, সবকিছু মানে ডান। ঠিক আছে, আরেকটা জিনিস জাস্ট হচ্ছে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিছু প্যাকেজ আছে মানে টুল আছে, ঠিক আছে, ওই টুলগুলো হচ্ছে একটু আপনাদের ইনস্টল করে নিতে হবে। সো ওই টুলগুলো হচ্ছে আপনার ওই যে ফরম্যাটিং এর জন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে গো মানে আপনার হচ্ছে ট্যাব ট্যাব যেন ঠিক থাকে, এটার জন্য আপনারা যদি আমি আরেকটা জাস্ট বলি, সেটা হচ্ছে settings.json ফাইলে যদি যান, তাহলে এই কোডটুকু আপনারা হচ্ছে অ্যাড করে দিলে আপনাদের ওই যে অটো ফরম্যাটিং, ঠিক আছে, সেই কাজগুলো অটোমেটিক কাজ করবে। সো এটা না, সরি, হচ্ছে সেটিংস, এই যে এইটা, ঠিক আছে, এটা যদি আপনাদের settings.json এ অ্যাড করেন, ঠিক আছে, আমি হচ্ছে এটা শেয়ার করে দিব। সো আপনারা এটা অ্যাড করলে আপনাদের হচ্ছে যে অটো ফরম্যাটিং এর কাজগুলো সব মানে অটোমেটিক, আপনারা যখন সেভ করবেন একটা ফাইল তখন অটোমেটিক হয়ে যাবে। সো বেশি কিছু না, জাস্ট আপনাকে এনশিওর করতে হবে আপনার যেন এই গোটা হচ্ছে ইনস্টল করা থাকে। আর আরেকটা, যদি আপনি যদি প্রিভিয়াস কোনো ভার্সন আপনার ইনস্টল করা থাকে আর এরপরে যদি আপনারা নতুন ভার্সনে মাইগ্রেট করেন, মেক শিওর করবেন যে আপনার যে অ্যাডিশনাল যে ওই যে এফএমটি যে টুলগুলো আছে, গো এফএমটি বা হচ্ছে গো ওটার কি বলে, গো প্লিজ, ঠিক আছে, সো ওইগুলো যেন জাস্ট একটা আপডেট করে নেবেন তাহলেই হবে। আচ্ছা, এরপরে আমাদের এরপরে কি ছিল, আচ্ছা মোটামুটি ভিএস কোড সেটআপের ইয়াটা দেখালাম। এখন আমরা আমাদের আস্তে আস্তে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ইয়াতে আর কি মানে জার্নিতে যাব। ঠিক আছে, ও আচ্ছা আরেকটা আচ্ছা, এই যে এটার কথা বলতেছিলাম আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যদি জাস্ট হচ্ছে এইটা একটু আমি আপনাকে দেখাই দিই, এটা হচ্ছে মেক শিওর করুন যে এগুলো আপনাদের ইনস্টল আছে কিনা, এটা আমি বুঝতেছিলাম। ঠিক আছে, যে কন্ট্রোল শিফট কি লিখে এটা দিয়ে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে দেখবেন যে এই সবগুলো হচ্ছে আপনাদের পিসিতে আপডেট আছে কিনা। হ্যাঁ, সো এটা সিলেক্ট অল দিয়ে জাস্ট ওকে দিবেন, তাহলে হচ্ছে যদি কোনো আপডেট থাকে এগুলোতে এই যে গো প্লিজ, ঠিক আছে, গো টেস্ট, গো মডিফাই ট্যাগস, ইমপিএল, ঠিক আছে, সো এইগুলো যেন আপনার নতুন করে আবার আপডেট করে নিবে, তাহলে আপনাদের ওই যে সেভে অটোমেটিক এই ফরম্যাটগুলো কাজ করবে, নাহলে কিন্তু এগুলো আবার হচ্ছে ভার্সনের সাথে সাথে এগুলো যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে ডাটা টাইপে। সো ডাটা টাইপটা কেন দরকার সেটা আমি একটু পরে আসতেছি, তার আগে হচ্ছে আমি জাস্ট বলে নিই আমাদের গোতে কি কি ডাটা টাইপ আছে সেটা। সো গোতে মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চার ধরনের মানে চারটা ক্যাটাগরিতে এই গো ডাটা টাইপ গুলোকে হচ্ছে ক্যাটাগরাইজ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে বেসিক ডাটা টাইপ বা প্রিমিটিভ টাইপসও বলতে পারি। বেসিক ডাটা টাইপ হচ্ছে ফান্ডামেন্টাল ডাটা টাইপ, এগুলো যেরকম ইন্টিজার আছে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বুলিয়ান, সরি বুলিয়ান, স্ট্রিং, ঠিক আছে।
আর কম্পোজিট ডাটা টাইপ এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে বেসিক যে ডাটা টাইপগুলো, সেই ডাটা টাইপগুলো মিক্সার বলতে পারি অনেকটা। সো আমার এই কম্পোজিট ডাটা টাইপের মধ্যে মানে এক বা একাধিক আমার বেসিক ডাটা টাইপ গুলো ঢুকে যায়, ঠিক আছে। সো যেমন আছে অ্যারে, স্লাইস, স্ট্রাক্ট, ম্যাপ, ঠিক আছে। আর রেফারে আরো আছে, সো ওইগুলোতে আমি যাচ্ছি না, ইন্টারফেস, ঠিক আছে। সো আবার কাস্টম ডাটা টাইপ, সো ওইগুলোতে আমি যাচ্ছি না, জাস্ট আমি হচ্ছে হাই লেভেল একটা ক্যাটাগরাইজ এখানে দেখাইছি বোঝার সুবিধার্থে। এরপর আছে হচ্ছে রেফারেন্স টাইপের মধ্যে আছে পয়েন্টার্স, ঠিক আছে। স্পেশাল একটা টাইপ আছে, সেটা হচ্ছে রুন আর হচ্ছে বাইট। সো আমরা হচ্ছে সবগুলোই একটু একটু করে দেখবো, ঠিক আছে। সো এখন আসি হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে। সো প্রথম যে ডিফল্ট যে ইন্টিজার টাইপ, আমরা যদি ইন্টিজার টাইপের হচ্ছে কোনো ডাটা টাইপ ডিফাইন করি, তাহলে হচ্ছে এটার সাইজ হবে বেসড অন হচ্ছে অপারেটিং সিস্টেম। যদি আপনার অপারেটিং সিস্টেম 32 বিটের হয়, তাহলে এটা হচ্ছে ইন্টিজার 32 বিটের ডাটা টাইপ ডিফাইন্ড হবে। আর যদি আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয়, তাহলে হচ্ছে এটা ইন্টিজার 64 বিটের ডাটা টাইপ ডিফাইন্ড হবে, ঠিক আছে। এছাড়া আপনারা এক্সপ্লিসিটলি হচ্ছে মেনশন করে দিতে পারেন যে আপনার যে ডাটা টাইপটা আপনারা হচ্ছে ডিফাইন করতেছেন সেটা হচ্ছে কত বিটের। সো যে বিটগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ইন্টিজার 8, ইন্টিজার 16, ইন্টিজার 32, ইন্টিজার হচ্ছে 64। এই সবগুলো হচ্ছে সাইন্ড ইন্টিজার, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ দুইটাই সাপোর্ট করবে। আর আরেকটা আছে হচ্ছে আনসাইন্ড ইন্টিজার, যেটা সেটা হচ্ছে সেম ডিফল্ট ইন্টিজারের মতো, এটা বেসড অন আপনার হচ্ছে অপারেটিং সিস্টেমের উপরে হবে, জাস্ট হচ্ছে নেগেটিভ ভ্যালু হতে পারবে না। এবং আপনারা চাইলে এক্সপ্লিসিটলি সেগুলো আবার মেনশন করে দিতে হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে হচ্ছে ফ্লট 32 আর ফ্লট হচ্ছে 64। সো ফ্লট 32 কে হচ্ছে সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট বলা হয়, আর হচ্ছে ফ্লট 64 কে হচ্ছে ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট বলা হয়। এই সিঙ্গেল প্রিসিশন আর ডাবল প্রিসিশন বলার একটা রিজন হচ্ছে ফ্লট 32 হচ্ছে আপনার মেবি দশমিকের পরে 6-7 ঘর পর্যন্ত আপনার নিতে পারে, হ্যাঁ। সো আর হচ্ছে ডাবল প্রিসিশন হচ্ছে এরও অনেক বেশি, প্রায় 14, 15, 16 এরকম একটা নাম্বার হচ্ছে আপনার দশমিকের পরে নিতে পারে। সো এর জন্য যদি আপনার কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন হয়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যদি কোনো ক্যালকুলেশন হয়, সো ওখানে যদি আপনার এরকম মানে কোনো পসিবিলিটি থাকে যে আমার একটা মানে দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত আমার ক্যালকুলেশনের জন্য, হিসাবের জন্য দরকার হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্লট 64 ইউজ করতে হবে। আর যদি মনে হয় যে না, ছোটখাটো ক্যালকুলেশন আমার দশমিকের পরে এত ঘর যাবে না, তাহলে তখন আপনার ফ্লট 32 ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট হচ্ছে আপনারা যদি মানে কমপ্লেক্স মানে অনেক মানে হিসাব সূক্ষ্ম করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ফ্লট 62 ডিফাইন করতে হবে। আচ্ছা, এরপর আসি বুলিয়ান। বুলিয়ান নর্মাল মানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম ট্রু আর ফলস আছে, এবং স্ট্রিং হচ্ছে মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো এখানে একটা জাস্ট মানে মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে আমি মানে বলছি, সেটা হচ্ছে স্ট্রিংস ইন গো আর ইমিউটেবল, ক্যান নট বি চেঞ্জড আফটার ক্রিয়েশন। সো মানে আপনারা কি এই ইমিউটেবলের সাথে পরিচয় আছেন? মানে টার্মটা কি? জি Anyone? ভাইয়া। জি জি ভাই। মানে কেউ কি একটু জাস্ট বলতে পারবেন যে ইমিউটেবল জিনিসটা কি? ভাইয়া মানে আমরা করা পরিবর্তন যাবে করতে না। পারি না। না, যে কোনো একজন। না, এখন আর কেউ বলতেছে না। কোনো একটা ডেটা মানে আপনার ইয়াতে প্রাইমারি স্পেসে সেভ হয়ে যাওয়ার পরে সেটাকে আর চেঞ্জ না, মানে সেটার উপর কোনো অপারেশন চালানো যায় না, এই ধরনের যে ডেটাগুলো আছে ওগুলোকে ইমিউটেবল ডেটা বলা হয়। আচ্ছা, স্ট্রিং কি আপনার মানে আপনারা যদি যেখানে ইউজ করছেন স্ট্রিং কি, সেখানে কি মিউটেবল থাকে না ইমিউটেবল থাকে? জাস্ট পিএইচপি বা হচ্ছে জাভার ক্ষেত্রে যদি বলি, যদি জাভা আমি কখনো করি নাই, বা পিএইচপির ক্ষেত্রে যদি বলি এরকম। এটা কি রান টাইম অবস্থায় বলতেছেন? স্ট্রিং হ্যাঁ হ্যাঁ, সাধারণত Runtime ইমিউটেবল থাকে। না, স্ট্রিং কিন্তু হচ্ছে আপনার জাভা বা পিএইচপির ক্ষেত্রে মিউটেবল। আপনি চাইলে যে কোনো আপনার হচ্ছে একটা স্ট্রিং এর একটা ইন্ডেক্স ধরে তার ওই ক্যারেক্টারকে আপনি কিন্তু মডিফাই করে দিতে পারেন। সো স্ট্রিং এর মানে ইমিউটেবল জিনিসটা মানে কি, যে সেটা হচ্ছে আপনি তার কন্টেন্ট মানে কোনো অংশ আপনি তার চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। সো আপনি কিন্তু পিএইচপির ক্ষেত্রে তার স্ট্রিং এর যদি আমি বলি যে এক্স ওয়াই জেড, আপনি চাইলে জেড কে এ বানাই দিতে পারেন। সো ওই ওয়ান ইন্ডেক্সটা ধরে আপডেট করে দিলে এখানে তো এক্স এ জেড হয়ে যাবে। সো এটা কিন্তু চেঞ্জেবল স্ট্রিং। বাট গো এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইমিউটেবল, আপনি গো এর ক্ষেত্রে এটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। সো একটা হচ্ছে ইমিউটেবল আর একটা মিউটেবল। সো গো এর যতগুলো আমরা বেসিক ডাটা টাইপ দেখলাম, যেরকম ইন্টিজার, বুলিয়ান,
ঠিক আছে, তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট যেগুলো দেখলাম, তারপর হচ্ছে স্ট্রিং। সো এই ক্ষেত্রে হচ্ছে সবগুলো হচ্ছে ইমিউটেবল, বাট কম্পোজিট ডাটা টাইপ ম্যাক্সিমাম হচ্ছে মিউটেবল, মানে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো যেরকম অ্যারের একটা ইন্ডেক্সের ভ্যালু আমরা চেঞ্জ করে দিতে পারি। সো সেক্ষেত্রে আমার কি হবে, আমার কিন্তু প্রাইমারি যে তার অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু ফিক্স থাকতেছে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। আর ইমিউটেবল এর ক্ষেত্রে কি, আপনারা যখন হচ্ছে একটা ভেরিয়েবল মানে এক্স সমান হচ্ছে 10 আছে, আপনারা যদি এটাকে 20 করে দেন, তাহলে কিন্তু সে নতুন করে আরেকটা মেমোরি অ্যাড্রেস কিন্তু অ্যালোকেট করে নেয় তার জন্য। সো এক্সিস্টিং যে মেমোরি অ্যাড্রেস সেটা কিন্তু সে আর ইউজ করে না। তো এর জন্য মানে কি পুরোটাই কিন্তু সে চেঞ্জ হয়ে নতুন আরেকটা অ্যাড্রেসে সে কিন্তু তার হচ্ছে মানে ডাটাটাকে স্টোর করে ফেলতেছে। সো দ্যাট ইজ হচ্ছে ইমিউটেবল, ঠিক আছে। আর মিউটেবল মানে কি, আপনার অ্যাড্রেসটা ফিক্সড আছে, বাট আপনি অ্যাড্রেস ফিক্সড রেখে তার একটা কোনো একটা পোরশন, তার কন্টেন্টের কোনো একটা পার্ট আপনি চেঞ্জ করে দিতে পারতেছেন। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিউটেবল এন্ড ইমিউটেবল, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে মানে ফিক্স সাইজ কালেকশন, অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, বাট অ্যারের কিছু মানে অসুবিধা আছে। সেটা হচ্ছে আপনি হচ্ছে মানে যখন একটা অ্যারে ডিফাইন করে দিবেন, তখন অবশ্যই তার সাইজটা বলে দিতে হবে যে এই অ্যারের সাইজটা 5, 10, 15 বা 20। সো রান টাইমে আপনি চাইলে আর এই অ্যারের যে আপনার হচ্ছে লেন্থটা আছে সেটা চাইলে আপনি আর হচ্ছে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, মানে চেঞ্জ করতে পারা যায় না। বাট স্লাইসের ক্ষেত্রে মানে এই যে অ্যারের যে হচ্ছে মানে আপনার এটাকে কি বলে, যে সীমাবদ্ধতা অ্যারের যে আছে সেটা আবার স্লাইস দিয়ে সেটা আবার রিকভার করা যায়। মানে স্লাইস বিহাইন্ড দ্য সিন হচ্ছে অ্যারে টপ অফ দ্য অ্যারের উপরেই কাজ করে, মানে অ্যারের উপরেই বিল্ড করা। বাট হচ্ছে স্লাইসটা হচ্ছে একটা মানে কিছু এক্সট্রা বেনিফিট দিচ্ছে যেটা আমাকে হচ্ছে অ্যারে দিচ্ছে না, ঠিক আছে। বা আমরা যখন একটা স্লাইস ডিফাইন করবো তখন কিন্তু আমরা হচ্ছে কোনো ফিক্সড সাইজ নরমালি বলে দিই না, ঠিক আছে, মানে মানে বলে দেওয়া লাগে না, যেটা অ্যারেতে লাগে। সো স্লাইসটা আমরা চাইলে রান টাইমে মানে হচ্ছে সেটার আপনার হচ্ছে লেন্থ বা ক্যাপাসিটি, অ্যারের ক্ষেত্রে কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু স্লাইসের ক্ষেত্রে আবার ক্যাপাসিটি বলে একটা টার্ম আছে। সেটা যদি আমরা স্লাইসের কখনো কোনো এক্সাম্পল দেখি তাহলে ওইটা নিয়ে ডিটেলস আলোচনা করা যাবে, স্লাইস ইন্টারনালি কিভাবে কাজ করে। সো মানে যেটা বললাম যে স্লাইস রান টাইমে হচ্ছে মানে মানে তার সাইজটা ডাইনামিক্যালি চেঞ্জ করা যায়, কিন্তু মানে সে কিন্তু তার পিছনে একটা অ্যারে সে একটা রেফারেন্স হিসেবে রাখে। সো স্টাইম যখন হচ্ছে তার ক্যাপাসিটির থেকে স্লাইসের মানে ক্যাপাসিটি যখন হচ্ছে বেড়ে যায়, তখন সে কি করে, সে সে আগে যে অ্যারেকে রেফারেন্স হিসেবে রাখতো সে সেটাকে বাদ দিয়ে নতুন একটা অ্যারেকে রাখে, মানে তার ক্যাপাসিটিটা ডাবল করে। সো যদি এরকম হয় যে আপনার হচ্ছে একটা স্লাইস, আপনি ফার্স্টে সেই স্লাইসের আপনি বলছেন যে তার ক্যাপাসিটি হচ্ছে 5, ঠিক আছে। সো আপনি হচ্ছে সেই স্লাইসে 5টা এলিমেন্ট আপনি অ্যাড করছেন। এখন যদি আপনি 6 নাম্বার এলিমেন্ট সেখানে অ্যাড করতে চান, সো সে কি করবে, সে আগে যে অ্যারেকে রেফারেন্স করতো সে সেই অ্যারেটাকে বাদ দিবে, দিয়ে সে একটা নতুন একটা অ্যারেকে রেফারেন্স করবে যার ক্যাপাসিটি হবে বা তার যার লেন্থ হবে হচ্ছে 10। আগেরটার ছিল 5, পরেরটা হয়ে যাবে 10, মানে ডাবল হয়ে যাবে। এরপরে যদি আপনি কখনো আপনার স্লাইসে 11 নম্বর এলিমেন্ট অ্যাড করতে চান, তখন সে সেকেন্ড যে অ্যারেটাকে রেফারেন্স করতো সে তখন হচ্ছে সেটাকে না করে সে 3 নম্বর আর একটা অ্যারেকে রেফারেন্স করবে যার হচ্ছে আপনার লেন্থ হবে তখন 20, মানে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে অবশ্যই তাহলে একটা প্রশ্ন চলে আসে, সো যেহেতু এই যে এতগুলো হচ্ছে অ্যারেকে সে ইউজ করতেছে, তার মানে কি আগের অ্যারেগুলো কি হচ্ছে, সে কি মেমোরিতে জায়গা দখল করে রাখতেছে? না। সো এটা হচ্ছে গো এর বিউটি, সে গো এর যে গার্বেজ কালেক্টর আছে সে অটোমেটিক সেগুলোকে কন্টিনিউয়াসলি ক্লিন আপ করে ফেলে, ঠিক আছে, যেটার আর কোনো রেফারেন্স থাকে না। আচ্ছা ভাইয়া, আচ্ছা, স্লাইস হ্যাঁ নতুন একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতেছে, সেই সময় কি আগের অ্যারেতে যে সব ভ্যালুগুলো ছিল ওগুলো কি কপি করে আনতেছে? হ্যাঁ, সেগুলোকে সে কপি করে নিয়ে আসে, আচ্ছা। সেটা ইন্টারনালি সে কপি করে নিয়ে আসে, কপি করে নিয়ে এসে যখন রেফারেন্সটা করে সে তখন আগের অ্যারেটাকে হচ্ছে রিমুভ করে দেয়, মানে গার্বেজ কালেক্টর ওইটাকে হচ্ছে মেমোরি থেকে তার যে স্পেসটা যে দখল করেছিল সেই স্পেসটা ফ্রি করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে স্ট্রাক্ট, যেটা হচ্ছে মানে আমাদের যে মাল্টিপল মানে এই ভেরিয়েবল গুলো আমরা হচ্ছে গ্রুপ আকারে এখানে রাখতে পারি, ঠিক আছে। স্ট্রাক্ট যদি আমরা এক্সাম্পল দেখি তখন আর কি দেখবো, মানে মানে আমাদের হয়তো এর পরের সেকেন্ড যে ইয়াতে ক্লাসটা আছে ওখানে হয়তো আছে, ওখানে আমরা অ্যারে স্লাইস স্ট্যাক এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। আর ম্যাপ হচ্ছে কি ভ্যালু ও পেয়ার আকারে ডাটা রাখা হয়।
সো এক্ষেত্রে অবশ্যই কি এবং ভ্যালু একটা ফিক্সড হচ্ছে টাইপের হতে হয়। সো কি যদি আপনি তাকে ইন্টিজার বলেন তো সবগুলো কি আপনার ইন্টিজার হতে হবে, ভ্যালু যদি বলেন স্ট্রিং সবগুলো ভ্যালু তাকে স্ট্রিং হতে হবে, ঠিক আছে। আর পয়েন্টার হচ্ছে আপনার ওই যে মেমোরি অ্যাড্রেস, মানে একটা ভেরিয়েবলের আমরা মেমোরি অ্যাড্রেসটা পয়েন্টারে স্টোর করে রাখতে পারি। আচ্ছা, সো যে পয়েন্টার নিয়ে যদি কখনো ক্লাস নেওয়া হয় তো তখন এটা ডিসকাস করা যাবে আরো ডিটেইলস। সো এখন আসি আচ্ছা ভাই, আমরা হচ্ছে কি, স্ট্রাকস হ্যাঁ স্ট্রাকসটা কি অবজেক্ট, ওয়ান কাইন্ড অফ অবজেক্ট হ্যাঁ জাভাস্ক্রিপ্ট? ওয়ান কাইন্ড অফ হচ্ছে অবজেক্ট। আবার আপনি যদি একটা যখন হচ্ছে স্ট্রাক্ট আপনি যখন একটা ডিফাইন করবেন তখন কিন্তু স্ট্রাক্ট একটা টাইপ। হ্যাঁ, সো আচ্ছা হচ্ছে আপনার যদি আমি বলি ওটা তো টাইপ দিয়ে ডিফাইন করতে হয়। সো স্ট্রাক্ট থেকে শুরু করে যে টাইপের পুরো যে পার্টটা থাকবে ওর মধ্যে যে ভেরিয়েবল বলেন মানে ফিল্ড গুলো যেগুলো থাকবে সেই সবগুলো মিলাই কিন্তু একটা টাইপ হয়ে যায় সেটা, ঠিক আছে। আবার আপনি অবজেক্ট হিসেবেও মানে কম্পেয়ার করতে পারেন। গোতে কিন্তু কোনো অবজেক্ট ওরিয়েন্টেড এর কোনো কনসেপ্ট কিন্তু নাই, পুরোটাই হচ্ছে ফাংশনাল, ঠিক আছে। বাট মজার ব্যাপার হচ্ছে অবজেক্ট ওপির যে কনসেপ্ট গুলো আছে সেই সব কনসেপ্ট গুলোই কিন্তু আপনি চাইলে গোতে ইমপ্লিমেন্ট করতে পারবেন মানে ওপি ইউজ করা ছাড়াই, ঠিক আছে। সো মানে গো তারা হচ্ছে তাদের সিম্পলিসিটির জন্য তারা ওপি কনসেপ্ট তাদের এখানে নিয়ে আসে। সো ভবিষ্যতে মনে হয় না আনবে, আই ডোন্ট নো, সেটা গো টিম ভালো জানে। তার মানে এখানে ক্লাস ইউজ করাই যাবে না, না, ক্লাস ক্লাসের আসলে কোনো কনসেপ্টই এখানে নেই। ক্লাস কিন্তু আপনি কিওয়ার্ড আচ্ছা আপনি অ্যাক্সেস মডিফায়ার আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে, ইন্টারফেস ইউজ করতে পারবেন, তারপরে ইনহেরিটেন্সের কনসেপ্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে, যেটাকে আমরা স্ট্যাক কম্পোজিশন দিয়ে আমরা ইউজ করতে পারি। সো আপনি সবগুলো চাইলে মোটামুটি সবগুলো এখানে ইউজ করা যায়। বাট ওপির কনসেপ্ট এখানে না, মানে ফুললি ডিফারেন্ট কনসেপ্ট বাট মোর ইজি, ঠিক আছে, মানে জিনিসগুলো ইজি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনে আসি। সো আমরা এই যে ডাটা টাইপ গুলো শিখলাম, মানে এই ডাটা টাইপ গুলো মানে কেন আমাদের দরকার, ঠিক আছে, সেটা মানে জাস্ট এই ডাটা টাইপ গুলো আমাদের দরকার এর জন্য যে মানে মনে করেন যে আপনি একটা ভেরিয়েবল আপনার একটা হচ্ছে মানে একটা জাস্ট একটা আপনি এপিআই এক্সপোজ করছেন, যে এপিআই যে ধরেন যে আপনার হচ্ছে মানে কি বলবো, যে ধরেন যে আপনার 10টা, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বললাম যে আপনার আরো অনেক ভেরিয়েবল থাকতে পারে, তো ধরেন যে 10টা আপনার ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে, এই সবগুলো যদি আপনার মনে করেন যে ইন্টিজার 64 বিট আপনি অ্যাসাইন করে দিলেন, মানে ডিফল্ট ইন্টিজার দিলেন, এবং যেহেতু আপনার অপারেটিং সিস্টেমে যদি ধরে দিই 64 বিট, তাহলে সবগুলো কিন্তু 8 বাইট করে জায়গা দখল করবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সেটা ইন্টিজার 8 দিলেই হয়ে যেত। সো এখন যদি আপনার 100 সরি যদি 1000 টিপিএস এ হিট আসে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রায় 4 এমবি 5 এমবি জায়গা প্রায় সে দখল করে ফেলবে, ঠিক আছে, মানে 1 সেকেন্ডে। তো এরপরে যদি আপনার ধরেন যে এখন গার্বেজ কালেক্টর যে আছে তারও তো একটা সময় দরকার যে আপনার আগে রিকোয়েস্টের যে মেমোরি গুলো তার জন্য যে অ্যালোকেট করছে তাকে ফ্রি করে দিতে। সো ইন দ্য মিনটাইম তো অনেক রিকোয়েস্ট আসবে, এবং প্রতি সেকেন্ডে যদি আপনার 4 এমবি করে মেমোরির জায়গা দখল হয়, দেখা যাচ্ছে যে 1 মিনিটে আপনার প্রায় 50-60 এমবি জায়গা শুধু আপনার একটা ভেরিয়েবল ডিক্লারেশন ভুলের জন্য মানে ইউজ হয়ে যেতে পারে। সো যদি এরকম হয় আমরা এই ভেরিয়েবল ডিক্লারেশন গুলো মানে খুব সতর্কতার সাথে আমাদের করতে হবে। সো এরকম মনে হতে পারে যে না এটা আর কতটুকুই জায়গা দখল করবে, কিন্তু যখন আপনার হাই টিপিএস এর কনসেপ্ট চলে আসবে তখন কিন্তু এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখেন আপনার যদি একটা ইন্টিজার 8 যেখানে আপনার 1 বিট জায়গা নেই, সেখানে আপনার 64 বিট কিন্তু হচ্ছে সেখানে 4 বিট জায়গা নেবে, 4 বাইট জায়গা নেবে, তাই না? সো আপনার যদি আপনি যদি সবগুলোকে ইন্টিজার 64 বিটে মানে ডিফাইন করেন, তাহলে যেখানে হচ্ছে মনে করেন আপনার 40 এমবি জায়গা লাগতো, সেখানে আপনি ইন্টিজার 8 ডিফাইন করলে সেটা আপনার মাত্র 10 এমবিতে নেমে আসতেছে। যেহেতু মেমোরি আমাদের খুবই এক্সপেন্সিভ, সো আমরা এই ভেরিয়েবল ডিক্লারেশন গুলোতে অনেক মানে মানে হচ্ছে সতর্ক থাকতে হবে। এর জন্যই মূলত আমাদের হচ্ছে ডাটা টাইপটা জানা দরকার হয়, যে আমরা যেন অপটিমাইজড ওয়েতে ভেরিয়েবল গুলো ডিফাইন করি। সো এটা এরকম না যে ইন্টিজার একটা ডিফারেন্স আমরা নর্মালি প্রোগ্রামিং করার সময় আমরা করি যে ইন্টিজার বাই ডিফল্ট ইন্টিজার দিয়ে দিই, সো যে সে যতটুকু ইউজ করে করুক, কিন্তু এইগুলো হচ্ছে একটু মানে সতর্ক থাকতে হবে। সেম ভাবে যদি আমরা ডাটাবেজে যাই, সেম ভাবে আমরা ডিফল্ট স্ট্রিং যদি একটা কলাম ক্রিয়েট করি, তাহলে বাই ডিফল্ট হচ্ছে ভার্কার যে ডিফল্ট যে লেন্থ থাকে 255 না 56 বলে, সেটাকে আমরা বলে দিই, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা জাস্ট একটা মানে স্ট্যাটাস রাখবে, 01 রাখবে, ঠিক আছে। সো তার জন্য আমরা হচ্ছে আমার কিন্তু 255 দরকার নেই, কিন্তু সে কিন্তু ঠিকই ওইটার জন্য সে ওই পরিমাণ স্টোরেজ কিন্তু দখল করে বসে থাকে।
সো এইগুলোর জন্য আমাদের ডাটা টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট জানা, যে কখন আমরা কোন ডাটাটা ইউজ করব, মানে টাইপটা ইউজ করব। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো মোটামুটি 5টা ওয়েতে আপনারা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করতে পারবেন। সেটা হচ্ছে আমরা যদি একটু জাস্ট দেখি, সেটা হচ্ছে সরি, সো আমরা এখানে একটা ফাইল তৈরি করি। আচ্ছা, আমরা তো এখন পর্যন্ত হ্যালো ওয়ার্ল্ড রান করলাম না, যাক আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড রান করি, ঠিক আছে। sorry। আচ্ছা, আমি একটু জাস্ট বলতেছি, এক্সপ্লেন করতেছি জিনিসটা কি। সো এটা হচ্ছে একটা সিম্পল গো ফাইল। সো মানে এটা একটু জাস্ট দেখুন, আমি যে এখানে প্যাকেজ মেইন যেটা লিখছি, সো অবশ্যই যে আপনি যে একটা গো ফাইল আপনি ইউজ করেন না কেন, অবশ্যই সেটা কোনো না কোনো প্যাকেজের আন্ডারে থাকতে হবে, ঠিক আছে। সো মেইনটা হচ্ছে একটা স্পেশাল প্যাকেজ, ইভেন যে মেইন ফাংশনটা সেটা একটা স্পেশাল ফাংশন। সো আপনার প্রোগ্রামে যদি সেই প্রোগ্রামটা হচ্ছে এক্সিকিউটেবল, যদি সেটা হচ্ছে এক্সিকিউটেবল কোনো প্রোগ্রাম আপনি লেখেন, তাহলে অবশ্যই আপনার সেখানে আপনার মেইন প্যাকেজ যেমন থাকতে হবে, মেইন ফাংশন আপনার থাকতে হবে। কারণ আপনি যখন একটা গো প্রোগ্রাম রান করবেন, তখন হচ্ছে ইনিশিয়ালি সেই প্যাকেজ মেইনের মধ্যে যে মেইন ফাংশনটা থাকে সেটা এক্সিকিউট করে। ঠিক আছে, আমি যদি এখানে হচ্ছে রান করি গো রান মেইন ডট গো, সো আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবং আমি দেখেন যখন যে আমি এখন কোনো ফাইল স্পেসিফাই করে না দিয়ে বললাম ডট, আচ্ছা ও সরি, আমি তো গো মোড, আচ্ছা ওখানে পরে আসতেছি একটু, হ্যাঁ। সো মডিউল যখন নিয়ে আলোচনা করবো তখন এটা দেখবো। সো আমি যখন হচ্ছে একটা গো ফাইল রান করতেছি, সো অবশ্যই সে প্রথমে কোথায় আসতেছে, আমার এই যে মেইন যে ফাংশনটা, সেই মেইন ফাংশনের মধ্যে আসতেছে। সো এটা একটা স্পেশাল প্যাকেজ, যেরকম সেরকম একটি স্পেশাল ফাংশন। সো গোতে দুই ধরনের প্যাকেজ থাকে, একটা হচ্ছে মেইন ফাংশন, মানে সরি মেইন প্যাকেজ, যেটাকে আমরা বলি এক্সিকিউটেবল প্যাকেজ, আর একটা থাকে হচ্ছে লাইব্রেরি প্যাকেজ, ঠিক আছে। সো লাইব্রেরি প্যাকেজগুলো হতে পারে কি, গো এর যে স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি আছে সেই একটা লাইব্রেরি প্যাকেজ হতে পারে, আবার চাইলে আমরা আমাদের প্রয়োজনে হচ্ছে প্যাকেজ তৈরি করে ইউজ করতে পারি। সো গোতে আপনি যখন কাজ করতে যাবেন, তার মানে আপনার প্যাকেজ নিয়ে কাজ করতে হবে। আপনি ছোট একটা ফিচার বানালে আপনাকে একটা প্যাকেজের আন্ডারে সেই ফিচারটা বানাইতে হবে, ঠিক আছে। যদি আপনার ছোট একটা প্রোগ্রাম হয়, তাহলে সবগুলো আপনার মেইন প্যাকেজের মধ্যে থাকলো। বাট আপনি যখন একটা হচ্ছে মোটামুটি লেভেলের একটা ছোট প্রজেক্ট বা মানে একটা স্কেলেবল প্রজেক্ট যদি দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ বানায় দেন হচ্ছে আপনাকে এইগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে যেটা বলতেছিলাম, সো আমাদের দুই ধরনের প্যাকেজ আছে, একটা হচ্ছে মেইন প্যাকেজ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে লাইব্রেরি প্যাকেজ। যেরকম এফএমটি, এটা একটা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ। আমি যদি এই প্যাকেজের মধ্যে যাই, সরি হয়ে গেল, আচ্ছা আমি এখান থেকে, সো এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে গো এর একটা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ, ঠিক আছে। আমি যদি একদম উপরে উঠি, তাহলে দেখেন এই প্যাকেজের যে নামটা দেওয়া সেটা হচ্ছে একটা এফএমটি প্যাকেজ। সো এর জন্য আমাকে শুরুতে ইম্পোর্ট এফএমটি, মানে এই প্যাকেজটা হচ্ছে আমাকে ইম্পোর্ট করে নিতে হয়েছে। এরপরে যে আমার এই এফএমটি প্যাকেজের মধ্যে যে ফাংশন গুলো বলি বা আদার্স যেইগুলো আছে, সেইগুলো আমরা হচ্ছে কোথায় গেল, আমরা যদি আবার একটু যাই, সো এই যে প্রিন্ট এলএন বলেন বা এফ প্রিন্ট এলএন, যে আরো যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলো যদি আমরা ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই এফএমটি প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে, যেটা গোয়ের হচ্ছে লাইব্রেরি প্যাকেজ, ঠিক আছে। আবার চাইলে আমরা কাস্টম প্যাকেজ তৈরি করে নিতে পারি। সেই কাস্টম প্যাকেজটাও যদি আমরা এখানে ইউজ করতে চাই, তাহলে আমাকে সেই প্যাকেজটাও মানে এখানে ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। সো এখানে একটা পয়েন্ট দেখেন, সেটা হচ্ছে আমি যখন গো রান মেইন ডট গো দিচ্ছি, ডিরেক্ট কিন্তু আমি আমার আউটপুটটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে গো কিন্তু আমার একটা হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, তাই না? সো এখানে কম্পাইলেশনের পার্টটা তাহলে কোথায় হচ্ছে? সো আমার কি ডিরেক্ট ফাইলটা সে এক্সিকিউট করছে, না কি হচ্ছে এখানে? এখানে কিন্তু একই সাথে দুইটা কাজ হচ্ছে। একই সাথে আপনার এই যে মেইন ডট গো যে ফাইলটা আছে, সেটা ফার্স্টে হচ্ছে আপনার কম্পাইলড হয়ে বিল্ড হয়ে সে একটা হচ্ছে বাইনারি ফাইল জেনারেট করতেছে, দেন সেই বাইনারি ফাইলটা কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে, যেটা একটু হিডেন থাকতেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। কিভাবে দেখতে পারেন? আপনারা জাস্ট হচ্ছে যদি গো রান ড্যাশ ড্যাশ ওয়ার্ক, সরি ড্যাশ ড্যাশ হ্যাঁ ওয়ার্ক মেইন ডট গো দিয়ে যদি আপনারা এন্টার দেন,
তাহলে দেখেন এখানে আপনি একটা ওয়ার্ড, এখানে একটা হচ্ছে টেম্পোরারি একটা ফোল্ডার পাচ্ছেন। ঠিক আছে, আপনারা যদি এই ফোল্ডারের মধ্যে যান, সিডি স্ল্যাশ, এখানে একটু এলএস দিয়ে দেখি, এখানে হচ্ছে এখন আমি যাই সিডি B0 কত 001, এরপরে lsd, এরপরে হচ্ছে এখানে দেখেন একটা exe ফাইল আছে, এখানে যদি যাই lsd দেন তাহলে দেখেন একটা মেইন নামে একটা হচ্ছে বাইনারি এক্সিকিউটেবল ফাইল পাচ্ছেন। সো আপনি যদি এইটাকে এখন যদি রান করেন, ঠিক আছে, দেখুন আপনি কিন্তু এক্সপেক্টেড হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছেন। সো এখন আপনি যদি চান এখানে যদি একটু কিছু চেঞ্জ করেন, জাস্ট আমি একটু কিছু দিলাম, আপনি যদি এখন এই মেনটাকে রান করেন আপনি কিন্তু এই পাচ্ছেন না। কারণ কি, সে আগের যে কমান্ড আমি যখন এটা রান করছি তখন কিন্তু সেটা অলরেডি বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। সো এ কিন্তু প্যাকড, মানে আগের সোর্স কোড নিয়ে মানে কম্পাইল হয়েছে। সো এখন চেঞ্জেস কিন্তু আপনার এখানে আর কাজ করবে না, মানে এই বাইনারিতে কিন্তু কাজ করবে। সো মানে এখানে মনে হচ্ছে যে ফাইলটা main.go ফাইলটা হচ্ছে জাস্ট রান হচ্ছে, মানে নরমাল রান হচ্ছে, কিন্তু আসলে নরমাল রান হচ্ছে না। সে বিহাইন্ড দ্য সিন এটার একটা বাইনারি ফাইল জেনারেট করতেছে, বাইনারি ফাইল জেনারেট করে সেই ফাইলটাকে কিন্তু সে রান করতেছে। ঠিক আছে, সো আমি এখানে একটা টার্মিনাল নিই। এখন আমি যদি এটাকে আবার গো রান, সরি এখানে আমি আচ্ছা দিই মেন ডট রান দিই, এখন দেখতেছে আমার যে হচ্ছে আপনার এই যে মানে পরে যে এটা অ্যাড করলাম সেটা এখানে দেখতেছে। আবার আপনারা চাইলে এখানে গো বিল্ড কমান্ড দিয়ে যদি দেন তাহলে আপনার এই যে এখানে একটা দেখেন মেন, মানে আপনার হচ্ছে কারেন্ট যে ডিরেক্টরি সেই ডিরেক্টরিতে একটা হচ্ছে বাইনারি এক্সিকিউটেবল ফাইল জেনারেট করবে। সো আপনি এটা চাইলে এখন মেইন ডট দিয়ে রান করলে এই যে আউটপুটটা হবে। এখন আপনি এখানে চেঞ্জ করলেও আপনার ওই বাইনারিতে কিন্তু আর কোনো ইমপ্যাক্ট হবে। সো এটা আপনার অ্যাজ ইট ইজ আগের মতোই থাকতেছে। সো আপনি আবার যখন গো বিল্ড দিবেন তখন হচ্ছে আবার যদি আপনি মেন রান করেন তখন আপনার এই জাভার আউটপুটটা পাচ্ছেন। সো এটা আচ্ছা আরেকটা যেটা বলি সেটা হচ্ছে যে গো কিন্তু ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। সো আপনি চাইলে হচ্ছে এখানে এটা তো আমার যেটা হচ্ছে, যেহেতু আমি লিনাক্স ইউজ করতেছি, সো এখানে যে আমাদের যে ফাইলটা তৈরি হয়েছে এটা কিন্তু বাইনারি, মানে লিনাক্স সাপোর্টেড হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। সো আপনারা চাইলে এখান থেকে আপনি হচ্ছে exe ফাইল তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা করার জন্য আপনি যদি গো env এরকম একটা কমান্ড আছে, যদি এটা রান করেন তাহলে আপনারা হচ্ছে এখানে দেখবেন যে এখানে অনেকগুলো এনভি এনভায়রনমেন্ট ফাইল আছে। সো এখানে আমি এত কিছু ডিটেইলস আলোচনা করব না এখন। সো এখানে এই যে দেখেন একটা ভেরিয়েবল আছে গো আর, সো আমি এটা জাস্ট একটু কপি এটা না সরি আর্কিটেকচার তো 64 আমার এটা থাকবে, আরো এই যে লিনাক্স, সো এটা আমি জাস্ট একটু কপি করি, এটা একটু কপি করে আমি এটা এখানে দিলাম আর এখানে বললাম যে গো বিল্ড, সরি এটা তো লিনাক্স হবে না, এটা আমি লিখবো উইন্ডোজ। আচ্ছা এখানে হচ্ছে আমি একটু দেখি একটু কমান্ডটা একটু মনে ভুলে গেছি। ভাই আপনার স্পেলিংটা জাস্ট মিস্টেক হয়েছে, গো বিল্ড হবে, বিল হয়ে আছে, স্পেলিং মিস্টেক হয়েছে ভাই, গো বিল ও হবে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এখন রান হয়েছে। সো এখানে একটা exe ফাইল জেনারেট হওয়ার কথা, দেখি আমি পাই নাকি। এর আগে আমি এটা ছিলাম আচ্ছা গো ওএস, সরি এটা হচ্ছে গো ওএস। ঠিক আছে, নট এটা আমি ফুলটা কপি করছি। এখানে দেখেন গো এস অবশ্যই এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, এই যে গো ওএস, হ্যাঁ অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেমের জন্য আপনি এটা মানে বিলটা তৈরি করতেছেন। ঠিক আছে, সো এটা দিয়ে যদি এখন আপনি যদি দেন, একটু সময় নিচ্ছে ফার্স্ট টাইম তো। এই যে দেখেন আপনার হচ্ছে main.exe এটা হয়ে গেছে। সো আপনি এটা হচ্ছে এখন উইন্ডোজে নিয়ে ডাবল ক্লিক করলে আপনার এটা রান হবে।
সো সো এটা হচ্ছে আবার আপনি যদি আপনার এটা যদি অপারেটিং সিস্টেম যদি হচ্ছে 32 বিটের হয় তাহলে আপনি জাস্ট হচ্ছে এই যে গো আর্কিটেকচার যেটা সেটা হচ্ছে 32 করে দিলে সে 32 বিটের জন্য তখন কিন্তু বিল্ড করে দেবে। খুবই সিম্পল, আপনি হচ্ছে কোড করবেন লিনাক্সে, বাট আপনি চাইলে উইন্ডোজের জন্য হচ্ছে বিল তৈরি করতে পারবেন। আবার যদি আপনি উইন্ডোজে করেন আপনি চাইলে হচ্ছে লিনাক্সের জন্য বিল তৈরি করতে পারবেন। সো মানে খুবই মানে সুবিধা আর কি জিনিসটা। আচ্ছা, মানে মোটামুটি আমাদের হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দেখা শেষ। এরপরে হচ্ছে আমাদের কি ছিল একটু দেখি। আচ্ছা, এখন ভেরিয়েবল ডিক্লারেশনটা আমরা কিভাবে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল নামের ক্ষেত্রে কিছু মানে বাধ্যবাধকতা আছে। সেটা হচ্ছে আদার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেরকম মানে ইয়া করে, মোটামুটি হচ্ছে গো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও হচ্ছে সবগুলোই মোটামুটি সেম। আপনি হচ্ছে ভেরিয়েবল নামের ক্ষেত্রে আপনার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড 0 থেকে 9 আন্ডারস্কোর, ঠিক আছে, এইগুলো ইউজ করতে পারবেন। এর বাইরে আপনি হচ্ছে ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবেন। আপনি যদি একটা ভেরিয়েবলের নাম দেন যে 1 এ বি সি, সে নিবে না, ঠিক আছে, কারণ না সরি ফার্স্টে মনে হয় সে এটা নেয় না, ঠিক আছে, এটা আমি যদি কার্সর রাখি এক্সপেক্টেড আইডেন্টিটি কাউন্ট, সে এটা হচ্ছে নিবে না, ঠিক আছে। তো আপনি যদি এটা 1 বাদ দেন তখন দিবে, কিন্তু আপনি যদি লাস্টে দেন তখন আবার দিবে। সো এটা জাস্ট হচ্ছে, আবার স্পেশাল কোনো ক্যারেক্টার আপনি এখানে ইউজ করতে পারবেন না, যেরকম @, ঠিক আছে, $সাইন, এগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন না, আবার ডট ইউজ করতে পারবেন। মানে মোটামুটি হচ্ছে এইগুলো হতে হবে, এবং রুলস হচ্ছে যে আপনার ফার্স্টে হচ্ছে কোনো মানে নাম্বার হতে পারবে না। তো এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়। বাট সবথেকে মজার ব্যাপার হচ্ছে মানে আপনার হচ্ছে গো এর যে টুলটা আমরা ইউজ করছি, সে এত বেশি মানে ইন্টেলিজেন্স সেন্স যে আপনার এই ভুল আপনাকে করতেই দিবেন। সো সো ডোন্ট ওয়ারি, ভেরিয়েবল নামের ক্ষেত্রে আপনি যদি ভুল লাগেন সে ইউজই আপনাকে করতে দিবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল একটা মানে ডিক্লেয়ারের জন্য কয়েকটা ভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে আমরা এক্সপ্লিসিটলি ভার কিওয়ার্ড, আমাদের সাজেশনে দেখাচ্ছে যে আপনি হচ্ছে এক্সপ্লিসিটলি আপনি বলে দিচ্ছেন যে একটা ভার কিওয়ার্ড দিচ্ছেন, এরপরে হচ্ছে আপনার যে ভেরিয়েবলের যে নামটা সেটা। সো আমরা তো জানি সবাই না ভেরিয়েবল কি, মানে ভেরিয়েবল না, আমরা যখন আমরা যে ডাটা টাইপ গুলো নিয়ে যে আলোচনা করলাম, এই ডাটা টাইপ গুলো যখন আমরা প্রোগ্রামিং এ ইউজ করব, মানে এই ডাটাগুলো যখন আমরা কোনো কোথাও রাখতে চাই, মানে আমার কাজ করতে চাই, সো কোথাও না আমার মেমোরির কোথাও না কোথাও রাখতে হবে, তাই না? সো এই মেমোরির কোথাও না কোথাও আমি কিভাবে রাখবো, অবশ্যই আমার একটা রেফারেন্স ধরেই তো রাখতে হবে। সো এই রেফারেন্স ধরে রাখার প্রিরিকুইজিট হচ্ছে আমার একটা ভেরিয়েবল ডিফাইন করা, মানে ডাটাটাকে কোনো একটা ভেরিয়েবলে রাখা। ভেরিয়েবলে রাখা মানে আমার গোর যে রান টাইম আছে সে এই ভেরিয়েবল ধরে একটা হচ্ছে আমার মেমোরির একটা ব্লকে সে হচ্ছে মানে হচ্ছে মানে একটা ইয়াতে মানে একটা অ্যাড্রেসে সে সেই ভ্যালুটাকে স্টোর করে রাখবে। সো সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি ভেরিয়েবল ডিফাইন করার মানে ডিক্লেয়ার করার প্রয়োজন। সো আমরা এখানে হচ্ছে মানে একদম এক লাইনে আমরা একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সাথে এক্সপ্লিসিটলি তার হচ্ছে ডাটা টাইপটা ইন্টিজার বলে দিছি। আমি চাইলে এখানে ইন্টিজার 8ও বলে দিতে পারি, সো আপ টু ইউ। সো এরপরে আমি হচ্ছে বললাম যে তার হচ্ছে ভ্যালু হচ্ছে, ও আবার আচ্ছা, এখানে আপনি যদি 8 ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে এনশিওর হতে হবে যেন এটা আবার কত 100 সরি 255 না কত ওর বেশি যেন আমার না হয়। তো ওর থেকে বেশি যদি হয় তাহলে আবার আপনাকে আবার এই এটা বাড়াইতে হবে, ঠিক আছে। সো এগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে একটা ওয়ে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করার। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার দেখেন, আমাকে কিন্তু কোনো সেমিকোলন দিতে হচ্ছে না, ঠিক আছে। সো অনেকটা পাইথনের মতো যে কোনো সেমিকোলন বা এইসবের কোনো ঝামেলা নাই, কিন্তু মেক শিওর করতে হবে আপনি হচ্ছে এই যে ফার্স্টে বলছেন গো খুবই স্ট্রিক্ট, আপনি চাইলেও কিন্তু আপনি কোডগুলোকে হচ্ছে হজবরল করতে পারবেন। মানে মজার ব্যাপার হচ্ছে এটা, মানে আপনি যদি ইচ্ছা করেও করতে চান আপনি করতে পারবেন না। কেন? আমি ধরেন যে এখানে আপনার যে কার্লি ব্রেকটা আপনি এখানে, আচ্ছা আমি জাস্ট একটু করি এফএমটি এলএম, ধরেন যে আমি এখানে না দিয়ে আমি এখানে দিছি, দেখেন আমার কিন্তু অলরেডি একটা ইরর দিচ্ছে। ইরর আমি যদি এখানে কার্সরটা রাখি তাহলে দেখবেন আনএক্সপেক্টেড সেমিকোলন অর নিউ লাইন বিফোর এই যে কার্লি ব্র্যাকেট, ঠিক আছে। সো আমি কিন্তু চাইলে কিন্তু এই ভুলটা করতে পারতেছি না, ঠিক আছে। সো গো কিন্তু এটা অ্যালাউ করে না। সো অবশ্যই কার্লি ব্র্যাকেটটা আপনি যেই মানে ফাংশনের যেই নামটা আছে সেই নামের পরেই আপনাকে দিতে হবে। আপনি যদি এখানে সেট করেন দেখবেন যে হচ্ছে আমাকে স্টিল এরর দিচ্ছে। সো আপনি হচ্ছে এখানে যখন আপনি দিবেন, ও আচ্ছা আরেকটা জিনিস যেটা মজার ব্যাপার, এখানে দেখেন একটা বললো যে আনএক্সপেক্টেড সেমিকোলন অর নিউ লাইন বিফোর, এই সেমিকোলন আবার কোথা থেকে আসলো? সেমিকোলন তো আমাদের কোথাও ইউজই করতে হয়। সো গো কিন্তু ইন্টারনালি সেমিকোলন ইউজ করে। সো সে কি করতেছে, প্রতিটা লাইনের এখানে একটা শেষ সেমিকোলন অ্যাড করে দেবে।
সো যার জন্য আপনাকে এই এররটা দিচ্ছে যে আনএক্সপেক্টেড সেমিকোলন অর নিউ লাইন বিফোর কার্লি ব্রেকেট, তার মানে সে এখানে একটা সেমিকোলন ধরে দিচ্ছে, সো এখানে তো আপনি সেমিকোলন ইউজ করতে পারেন না, তাই না? সো গো কিন্তু ম্যানুয়ালি এখানে একটা সেমিকোলন ইউজ করতেছে, এখানেও একটা সেমিকোলন ইউজ করতেছে, ঠিক আছে? কিন্তু যেটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। সো দেখেন আমি যখন এখানে সেমিকোলন দিচ্ছি তখন সে আমাকে এরর দিচ্ছে না, কিন্তু আমি যখন সেভ করতেছি তখন সেমিকোলনটা চলে যাচ্ছে, ঠিক আছে? সো এইগুলো আপনাদের একটু জাস্ট মাথায় রাখতে হবে। সো আপনি যখন গো কোড করবেন, সো এই ছোটখাটো ভুলগুলো আপনাকে করতে দিবে না সে। আচ্ছা, এটা একটা ওয়ে গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করার। এরপরে হচ্ছে আপনি চাইলে প্রথমে একটা var a ইন্টিজার আপনি হচ্ছে বলে দিলেন, আমি জাস্ট আসলে এটা দিয়ে দিলাম। সো এরপরে আপনি চাইলে হচ্ছে a ইকুয়াল 20 অ্যাসাইন করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, দুইটা যেহেতু একবার আমি a ইউজ করছি আর করতে পারবো না, আর এখানে হচ্ছে b, ঠিক আছে? এখানে দেখেন আমাকে একটা ওয়ার্নিং বা এরর দিচ্ছে, সেটা হচ্ছে ডিক্লেয়ার্ড এন্ড নট ইউজড। সো আপনি এমন একটা ভেরিয়েবল আপনি এখানে ডিফাইন করছেন, বাট এটার এখন কোথাও আপনি ইউজ করেন নাই, সো সেই জিনিস আপনাকে রাখতে দিবে না। দেখেন আমাকে অলরেডি একটা এরর দিচ্ছে যে হচ্ছে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে বাট হচ্ছে কোথাও ইউজ করি। সো অবশ্যই আপনাকে কোডে আপনার যেন হচ্ছে মানে মেসি না হয় বা এমন কিছু আপনি যেন ইউজ না করেন যেটা আপনার কোডে কোনো হচ্ছে ইউজ নেই, সো সে আপনাকে ইউজ করতে দিন, অবশ্যই আপনাকে এটা ইউজ করতে হবে। সো আমি যদি এখানে জাস্ট বিটা অ্যাড করে দিই তাহলে আমার সরি, যদি আমি এই বিটা এখানে ইউজ করি তাহলে কিন্তু আমার এই এররটা চলে গেছে। আচ্ছা, এটা আরেকটা ওয়ে। আরেকটা যেটা ওয়ে সব থেকে পপুলার যে ওয়ে সেটা হচ্ছে যে শর্ট হ্যান্ড যেটাকে আমরা বলি, সরি ইউজ করছি কোলন ইকুয়াল, যেটা সেটা হচ্ছে ধরেন যে আমি হচ্ছে 10 ডিফাইন করলাম। সো সব মানে মোস্ট অফ দ্য টাইম এইভাবেই হচ্ছে ইউজ করা হয়, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়, মানে ইজি ওয়ে। সো এ কিন্তু এক্সপ্লিসিটলি হচ্ছে আপনার একই সাথে ভেরিয়েবল ডিফাইন হচ্ছে এখানে। সো এখানে কি হচ্ছিল, আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এখানে অ্যাসাইন করলাম, এখানে ফার্স্টে ভেরিয়েবল একটা হচ্ছে ডিফাইন করলাম, দেন হচ্ছে পরের লাইনে আমি হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করলাম। আর এখানে আমি কি করছি, একসাথে সবকিছু করছি। সো এখানে হচ্ছে এখানে কি টাইপ ইনফার যেটা বলে, মানে গো ইন্টেলিজেন্স অটোমেটিক হচ্ছে এখানে হচ্ছে আপনার যেহেতু এটা ইন্টিজার টাইপের, সে অটোমেটিক দেখুন আমাকে কিন্তু দেখাচ্ছে var x ইন্টিজার, আমি কিন্তু এখানে বলি না, এরপরে কিন্তু আমি কার্সর রাখলে সে দেখাচ্ছে ইন্টিজার, কারণ এটা হচ্ছে ইন্টিজার। আমি যদি আবার এখানে একটা 0 দিয়ে দিই তখন আমি যদি এখানে কার্সর রাখি সে দেখাচ্ছে ফ্লোর 64, ঠিক আছে? সো এখন যখন কোনো কিছু বলবে না সেও কিন্তু তখন সে যেটা নিবে সেটা হচ্ছে বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমের যে বিট সাইজ সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ভেরিয়েবলটা অ্যাসাইন, ঠিক আছে? আরো হচ্ছে আপনার আরো দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে একই সাথে আপনি হচ্ছে দুইটা ভেরিয়েবল চাইলে অ্যাসাইন করতে পারেন, যে এখানে কত করে a কমা এখানে সরি আমি যদি জেড বলি, তো এখানে আপনি 20 বলে দিতে পারেন। সো একই সাথে আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন। আবার ব্লক আকারে আপনি হচ্ছে একটা ভেরিয়েবল, আচ্ছা x, আচ্ছা তো আপনি চাইলে ব্লক আকারে ইউজ করতে পারেন। ব্লক আকারে ইউজ করার জন্য জাস্ট আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে দেন আমার অলরেডি সাজেশনে চলে আসছে। সো আপনি এরকম চাইলে মাল্টিপল জিনিস মানে ভেরিয়েবল ইউজ করতে পারেন। সো এইগুলোই মূলত হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করার রুলস। আচ্ছা, এখন মোটামুটি আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের পার্টটা দেখলাম। আচ্ছা, এখানে জাস্ট আমরা যারা নতুন আছে তাদের জন্য জাস্ট একটা জাস্ট জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে এই মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে। মেমোরি অ্যালোকেশন আমার যখন এই যে এরর গুলো দেখাচ্ছে না, এই সবগুলো কিন্তু আমার কম্পাইল টাইমের এরর, ঠিক আছে? সো আমার যখন এটা কম্পাইল হচ্ছে, মানে কম্পাইলের আগের এরর, আমার কিন্তু আমি কম্পাইলই করতে দিবে না যতক্ষণ আমি এই এরর গুলো রিজলভ করবো, ঠিক আছে? সো আর এখানে যে পার্টটা আছে সেটা কিন্তু রান টাইমের। সো ওয়ান্স আমার কম্পাইলেশন পার্ট ডান, সো আমার যখন এই যে ভেরিয়েবল গুলো অ্যাসাইন হচ্ছে, তারপরে হচ্ছে এই ভেরিয়েবল গুলোর জন্য হচ্ছে যখন একটা মেমোরিতে মানে স্পেস অ্যালোকেশন করা হচ্ছে, অ্যাড্রেস অ্যালোকেশন করা হচ্ছে, সেগুলো কিন্তু সব রান টাইম করতেছে। সো যখন হচ্ছে var a in 20 পাচ্ছে, সো আমার মেমোরিতে আমার এরকম হচ্ছে যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো এখানে ব্লক আকারে থাকে। সো সে ফার্স্টে হচ্ছে এরকম আপনার হচ্ছে অ্যাড্রেসের যে কোনো একটা অ্যাড্রেস সে হচ্ছে অ্যালোকেট করতেছে, সেখানে হচ্ছে সে 20টা রেখে দিচ্ছে। সো এরকম আপনার যদি আরো অনেক ভেরিয়েবল থাকে, সো এরকম সে কোনো না কোনো একটা মেমোরি অ্যাড্রেসে রাখবে, ঠিক আছে? আর যদি আপনার সেটা কোনো পয়েন্টার হয়, ঠিক আছে, ধরেন যে আপনি হচ্ছে এখানে আর একটা পয়েন্টার, আমি পয়েন্টার নিয়ে আরো ডিটেলস যদি সম্ভব হয় আলোচনা করব। সো আর এখানে যদি আমরা পয়েন্টার ডিফাইন করি, দেখেন আমরা কি করতেছি, এর যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমি হচ্ছে পিতে রাখতেছি। সো সেও কি করবে, সেও তো একটা মেমোরি অ্যাড্রেস হোল্ড করবে, কিন্তু তার আর এখানে কোনো ভ্যালু থাকতেছে না, তার এখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড্রেস থাকতেছে। কার অ্যাড্রেস থাকতেছে? এর অ্যাড্রেস থাকতেছে, তাই না? এই যে এ কিন্তু একেই পয়েন্ট করতেছে, এই যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে।
সো এখানে দুইটা ট্রাম আছে, সো এই দুইটা ট্রাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেফারেন্সিং আর একটা হচ্ছে ডি রেফারেন্সিং। সো এখানে রেফারেন্সিং আর ডি রেফারেন্সিং এই টার্মটা কি বলতে পারবেন যে এখানে কোনটা হচ্ছে রেফারেন্সিং হচ্ছে আর কোনটা ডি রেফারেন্সিং হচ্ছে? এনিওয়ান? আর পিটা এর রেফারেন্স নিয়ে আছে। হ্যাঁ, এ রেফারেন্স বা ডি রেফারেন্সের কিছু আছে এখানে? ভারে এটা আচ্ছা, আমি একটু বলি, এখানে ডি রেফারেন্সের কিছু নাই, আমি মানে ওই অত কমপ্লেক্স কিছু জানা, জাস্ট আমি আপনাদের মুখে বলে রাখছি। সো এখানে যেটা হচ্ছে সেটা রেফারেন্সিং, আপনি হচ্ছে ঠিক বলছেন। সো এখানে আমরা কি করছি, এর রেফারেন্সিং রেফারেন্স নিয়ে এসে আছে, সো এখানে আমার হচ্ছে রেফারেন্সিং হচ্ছে মানে এই রেফারেন্সিং মূলত কি হচ্ছে আমার কোনো একটা ভেরিয়েবলের যখন আমরা একটা অ্যাড্রেসকে অবটেইন করে আরেকটা ভেরিয়েবলে রাখবো সেটাকে বলে হচ্ছে মূলত রেফারেন্সিং। এখানে কিন্তু সেটাই হচ্ছে। সো এখানে এর অ্যাড্রেসটা নিয়ে আমি হচ্ছে পি আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের পয়েন্টার, এটা কিন্তু আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার। সো এটা যদি আপনার স্ট্রিং হইতো তাহলে কিন্তু আপনি এখানে রাখতে পারতেন না, ঠিক আছে? সো সেখানে কি করতেছি, আমি হচ্ছে এখানে রেফারেন্সিং করতেছি। আর ডি রেফারেন্সিং মানে কি, আমি যখন এই পয়েন্টার থেকে আবার ভ্যালুটাকে অবটেইন করব তখন সেটাকে হচ্ছে ডি রেফারেন্সিং বলে। সো এই টার্মটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট বললাম কারণ হচ্ছে আপনারা যখন কোড বিল্ড করবেন বা রান করতে চান তখন দেখবেন যে এই টাইপের রেফারেন্সিং ডি রেফারেন্সিং টাইপের কিছু ইরর পাচ্ছেন। সো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় অ্যাকচুয়ালি ইররটা হচ্ছে। হয়তো আপনাদের হচ্ছে রেফারেন্স, কোথাও রেফারেন্স করতে যে ইরর হচ্ছে, বা কোথাও ডি রেফারেন্সিং, বা আপনি হচ্ছে এমন একটা জায়গা থেকে হচ্ছে ভ্যালু অবটেন করতেছেন যার কোনো মেমোরি অ্যাড্রেসই না, সো তখন আপনি ডি রেফারেন্সিং টাইম একটা ইরর পাবেন। সো আমি জাস্ট একটা আপনার মানে এখানে না, আমি তাও একটু জাস্ট দেখি, এটা আমি দেখাতে পারি নাকি আপনাদের। সো ধরুন যে আমি এখানে একটা সিম্পল একটা জিনিস নিই, ইকুয়ালিটি আমি বললাম, সো আরেকটা ভাগ কি ছিল পি, যেটাকে বললাম হচ্ছে ইন্টিজার এবং পি এ, ঠিক আছে? সো এখানে আমি কি, আমি যদি এটাকে ধরুন যে এটাকে আমি হচ্ছে সেখানে বলি নাই, ঠিক আছে সমস্যা নাই, এটাকে যদি আমি স্ট্রিং বলি এখানে কাজ করবে না, অলরেডি ইরর দেখাচ্ছে। কারণ কি, ক্যান নট ইউজ অ্যাড্রেস এ, মানে কারণ কি এটা হচ্ছে স্ট্রিং ভ্যালুর শুধু পয়েন্টার আমি রাখতে পারবো, যেহেতু আমার এটা কি ইন্টিজারের অ্যাড্রেস হয়ে যাচ্ছে। সো আমাকে এখানে অবশ্যই ইন্টিজার করতে হবে, সো আমি চাইলে রাখতে পারবো না। এখন আমি যদি এখানে fmt ডট ln, সো যদি কি হলো, আচ্ছা পিটাকে আমি হচ্ছে ইউজ করি, সো দেখুন আমাকে কিন্তু এর অ্যাড্রেসটা দেখাচ্ছে, ঠিক আছে? সো আমি যদি এটার ভ্যালু পাইতে চাই তাহলে আমাকে জাস্ট এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। সো আমি যদি এখন একটা রান করি তাহলে আমাকে এখন ভ্যালু দেখাচ্ছে। এখন মনে করুন যে আমি এটা ডিক্লেয়ার করছি, কিন্তু আমি এখানে হচ্ছে কি বলবো, এটা আমি আরেক জায়গায় জাস্ট একটু করি, কারণ আমাকে ভালোবাসে এটা রাখতে ইচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি এইটার আচ্ছা অ্যাড্রেস এটা রাখলাম। এখন দেখুন আমি যদি এটা রান করি, এটা দেখুন আমি কিন্তু একটা ইরর পেয়েছি। এই ইররটা কিন্তু আমার কম্পাইল টাইমে আমি পাই, আমার ধরে নাই, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি রান টাইম ইরর হয়েছে। দেখুন আমাকে অলরেডি বলছে প্যানিক করছে। প্যানিক আবার একটা আলাদা একটা টার্ম, প্যানিক তার সাথে রিকভারিটা ওতপ্রোতভাবে জড়িত। সো যদি কখনো সুযোগ হয় তাহলে সেটা নিয়ে ডিসকাস করা যাবে। সো এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে রান টাইম ইরর, এখানে বলছে ইনভ্যালিড মেমোরি অ্যাড্রেস অর নীল পয়েন্টার ডি রেফারেন্স। সো এই ইররগুলো খুব কমন যখন আমরা প্রোগ্রাম করি। সো দেখা যাচ্ছে যে এমন এখানে কেন হচ্ছে কেউ বলতে পারবেন এই জিনিসটা, মানে এনিওয়ান, মানে গেজ? সেটা হচ্ছে যে আমি পিটাকে যে আমি রেফারেন্সিং করছি এটা হচ্ছে নীল ছিল, ওই নীলটাকে আমি ডি রেফারেন্সিং করতে যাচ্ছি, যার কারণে এই এররটা দেখাচ্ছে। এক্স্যাক্টলি। সো আমি যদি এখন ধরেন যে এখানে হচ্ছে ইন্টিজার ইউজ করি, এখানে আমি যদি ধরুন যে আমি এখন আর এটা ইউজ করলাম, এখন জাস্ট একটু কমেন্ট আউট করে রাখি। এখন কিন্তু আমার কোনো ইরোড দেয় নাই, আমি কিন্তু এখানেও ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছি, ডিরেক্ট হচ্ছে এফ প্রিন্ট করছি, এখানে ইরোড দেয় নাই, কিন্তু হচ্ছে এখানে ইরোড দিছে। এইটাতে সেম, মানে জাস্ট পার্থক্য কি এখানে।
সো আমি যখন হচ্ছে এখানে আসি, এই টপিকটা হচ্ছে মানে আমি আপনাদের জন্য এই যে জাস্ট হচ্ছে কি কি শেখাবো এটা প্ল্যান করতেছিলাম, তখন মনে হলো যে এই জিনিসটা আপনাদের মানে শেখানো মানে জাস্ট জানানো দরকার। সেটা হচ্ছে মানে এটা কই গেল, আমি অ্যাড করছিলাম, মেবি অ্যাড করতে ভুলে গেছি। দেখি আমি এটা কোথাও অ্যাড করছিলাম, দেখি আমার এখানে কোথাও আছে নাকি, একটু হোল্ড করেন kindly। সরি, আমি জাস্ট একটু টাইম নিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের মতো এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা আমার আরেক জায়গায় ছিল। সো জাস্ট আমি দিই জিরো ভ্যালুজ ইন ডিফারেন্ট ডাটা টাইপ। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো আমি এখানে দেখেন যে আমাদের যে নিউমেরিক যে টাইপগুলো আছে সেটা হচ্ছে ইন্টিজার, ডট 32 বা যে নিউমেরিক যে টাইপগুলো আছে সেগুলোর জন্য জিরো ভ্যালু কিন্তু জিরো। মানে এখানে জিরো ভ্যালু বলতে কি, আমি দেখেন এখানে হচ্ছে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি কিন্তু এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। তার মানে আহ, এ যখন হচ্ছে রান টাইমে কি হয়েছে, এর জন্য কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট হয়ে গেছে, কিন্তু সেই মেমোরি অ্যাড্রেসে কিন্তু কোনো ডাটা নেই। আর এটার জন্য কি, রান টাইমে যখন এক্সিকিউট হয়েছে তখন এর এর জন্য কোনো মেমোরি অ্যালোকেট হয়নি, মানে তার হচ্ছে নীল, মানে যার জন্য কোনো মেমোরি অ্যালোকেট হবে না তার ভ্যালুটা হচ্ছে নীল থাকবে। মানে সো পয়েন্টারের ক্ষেত্রে যে জিরো ভ্যালু সেটা হচ্ছে নীল, আর যার জন্য আপনার হচ্ছে মেমোরি অ্যালোকেট হবে যেই সব মানে ডাটা টাইপের জন্য, তার জন্য হচ্ছে আপনার একটা জিরো ভ্যালু থাকবে। সো আমি যদি এখানে সেই একটা ইয়া নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে যে নিউমেরিক যে টাইপগুলো, সেও দেখেন যদি ইন্টিজার হয় তার জন্য জিরো ভ্যালু অলওয়েজ জিরো, যদি সেটা ফ্লট হয় তার জন্য 0.0, ঠিক আছে। আর বুলিয়ান টাইপ যদি হয় তাহলে তার জন্য হচ্ছে ফলস। যদি আমি এখানে একটা বুলিয়ান ভ্যালু ডিক্লেয়ার করি, আর একটা আর বুল জাস্ট ইবি লিখলাম, সরি জাস্ট উল্টা করে দিয়েছি, বুল আমি হচ্ছে এখানে জাস্ট এটা আরেকটা ঝামেলা চলে আসে মোটামুটি। আচ্ছা, এখন যদি আমি রান করি দেখেন এর ভ্যালু আমাকে কিন্তু ফলস দেখাচ্ছে, মানে এর ভ্যালু জিরো ভ্যালু হচ্ছে ফলস। এর জন্য কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস হয়ে গেছে, কিন্তু সেই মেমোরি অ্যাড্রেসে কোনো ভ্যালু নাই, ভ্যালু নেই মানে ডিফল্ট হচ্ছে জিরো ভ্যালু থাকে, ঠিক আছে। সো এর জন্য আমার স্ট্রিং যেটা, তার জন্য হচ্ছে আপনার একটা এমটি স্ট্রিং থাকবে। আর পয়েন্টার টাইপের জন্য নীল, নীল মানে হচ্ছে কোনো তার জন্য কোনো মেমোরি অ্যালোকেট হয় না, ঠিক আছে। সো আমাদের যে বেসিক যে ডাটা টাইপগুলো দেখলাম সেগুলো মোটামুটি সবগুলোর জন্য একটা জিরো ভ্যালু থাকে, শুধু আর মানে জিরো ভ্যালু মানে একটা হচ্ছে তাদের জন্য মেমোরি অ্যালোকেট হয়। আর যে পয়েন্টার যে টাইপ আছে সেটার জন্য কোনো মেমোরি অ্যালোকেট হয় না, যতক্ষণ পর্যন্ত না আমরা এক্সপ্লিসিটলি সেখানে কোনো একটা হচ্ছে ভ্যালু সেট করে দিচ্ছি। আর কম্পোজিট যে টাইপগুলো আছে, যেরকম আমরা দেখলাম স্লাইস, ম্যাপ, চ্যানেল নামে আরেকটা ডাটা টাইপ আছে। আমরা যদি কোনো কনকারেন্সি নিয়ে আলোচনা করি তখন ওখানে আপনার আমাদের চ্যানেলের কনসেপ্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, সো ওইগুলোরও হচ্ছে আপনার হচ্ছে যে জিরো ভ্যালু সেগুলো হচ্ছে নীল থাকে। আর অ্যারে স্ট্রাকচার জিরো ভ্যালু বেসড অন তাদের হচ্ছে ডাটা টাইপ। সো সেটা কি কিরকম, ধরুন যে হচ্ছে, তো যদি আমাদের আজকের টপিকে এগুলো নাই, বাট জাস্ট আপনাদের হচ্ছে আমি ইয়ার জন্য বলতেছি যে ধরুন যে আপনি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, আর কি বলবেন আপনি এখানে বলে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনি যদি এটা প্রিন্ট করেন, তো দেখেন আমার কিন্তু 5টা জিরো এখানে হয়ে গেছে। তার মানে এই ডাটা টাইপ, মানে এটা কি ইন্টিজার টাইপের না, সো এর জন্য এখানে 5টা হচ্ছে জিরো ভ্যালু। সো আমি যদি এটা ভুল করতাম, সো 5টা এখানে ফলস হয়ে যাবে, মানে এই যে টাইপ সেটার যে জিরো ভ্যালু সেই জিরো ভ্যালু দ্বারা এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই বলতেছিলাম যে আপনার হচ্ছে অ্যারে তারপর স্ট্রাক্টের ক্ষেত্রে যে জিরো ভ্যালু হবে সেইগুলো হচ্ছে তার
যে রেসপেক্টিভ যে টাইপটা সেটা যে টাইপটা সেটার যে জিরো ভ্যালু সেটা হচ্ছে যে এইগুলো। মানে আমরা তো বলছিলাম যে অ্যারে স্ট্রাক্ট মোটামুটি সবগুলোই আমাদের হচ্ছে যে ফান্ডামেন্টাল যে ডাটা টাইপ গুলো রয়েছে বা ওই যে বেসিক যে ডাটা টাইপ গুলো রয়েছে সেইগুলো নিয়েই কিন্তু আমাদের এই অ্যারে স্ট্রাক্ট গুলো হচ্ছে আমরা বিল্ড করি। সো ওই টাইপের যে জিরো ভ্যালু সেটা কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে জিরো ভ্যালু। সো এখানে দেখেন যেহেতু আমরা বলছিলাম যে এইটার যে নীল, সো যেহেতু আমরা নীল নীল একটা যেটা কোনো রেফারেন্সই নাই সেখান থেকে আমরা হচ্ছে ভ্যালুটা অবটেন করতে চাচ্ছি, তার জন্যই আমাকে সে ওই ইরোরটা দেখাচ্ছিল, ডি রেফারেন্সিং এর যে ইরোরটা ছিল সেই ইরোরটা দেখাচ্ছিল আমাকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন পেপারটা আমার আর দরকার নেই একটু। আচ্ছা, মোটামুটি এটা আমরা দেখি। এখন হচ্ছে আমরা আসি আমাদের যে স্ট্রিং ফরম্যাটার কিছু আমাদের ফাংশন আছে, সেটা হচ্ছে এফএমটি যে প্যাকেজটা সেই প্যাকেজের মধ্যে আছে। সো সেইটা সেই একটু ফাংশন গুলো আমরা হচ্ছে এখানে দেখবো, ঠিক আছে। ও আচ্ছা, এর আগে একটা বাদ দিয়েছে সেটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট নিয়ে একটু জাস্ট হচ্ছে বলে আসি। সো কনস্ট্যান্ট কি? ভেরিয়েবল নাম শুনে বোঝা যায় চেঞ্জেবল, আর কনস্ট্যান্ট ডিফাইন করার যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে একটা হচ্ছে কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। সেই কনস্ট্যান্ট আমার হচ্ছে আমরা ইন্টিজার টাইপ হতে পারে, তারপরে হচ্ছে বুলিয়ান টাইপ হতে পারে, যে কোনো ডাটা টাইপের হতে পারে। বাট আমরা কিন্তু সরি অ্যারে মানে কনস্ট্যান্ট হিসেবে কোনো অ্যারে বা স্লাইস কিন্তু ডিফাইন করতে পারবো, ঠিক আছে। আপনি যদি এখানে এটা দেন, ধরেন যে যদি আমি এখানে দিই, দেখুন আমাকে কিন্তু সে নিচ্ছে না, আমাকে এখানে একটা ইরর দিচ্ছে যে টাইপ ইজ নট অ্যান এক্সপ্রেশন, মানে আমি হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে কোনো, সো এটা তো স্লাইস, আমি যদি 5 দিই তাও কিন্তু সে নিবে না, ঠিক আছে। সো কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আমাকে ওই যে আমাদের যে বেসিক যে টাইপগুলো আছে সেই টাইপগুলোর মধ্যে একটা হতে হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা মজার ব্যাপার, সেটা ধরুন যে আপনি এখানে একটা ভেরিয়েবল নিলেন এ। আচ্ছা, কনস্ট্যান্ট আমরা কেন ইউজ করি? যেন আমাদের হচ্ছে ভ্যালুটা হচ্ছে চেঞ্জ না হয়, ঠিক আছে। মানে আমাদের ওই রান টাইমে আমরা যে ভ্যালুটা আমরা হচ্ছে ভেরিয়েবল যে ভ্যালুটা অ্যাসাইন করব আমার ফুল এক্সিকিউশন জুড়ে যেন সেই ভ্যালুটা পারসিস্ট করে, সামহাউ কেউ যেন ভুলে কোনোভাবে যেন ওই ভ্যালুটা চেঞ্জ না হয়, ঠিক আছে। ধরুন যে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম এ কমা বি, যার টাইপ দিলাম হচ্ছে ইন্টিজার ইকুয়াল 10, 20, ঠিক আছে। এখন আমি যদি এ প্লাস বি দিই, দেখুন আমার একটা ইরর দিচ্ছে। কিরকম ইরর? যে ইজ নট কনস্ট্যান্ট, এ প্লাস বি ইজ নট কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি এটাকেই জাস্ট হচ্ছে কপি করে বলে দিই কনস্ট্যান্ট, তখন হচ্ছে এটা কাজ করতেছে। সো এটা কি কেউ বলতে পারবেন যে কেন আমার হচ্ছে ভাগ দিলে কাজ করতেছে না? মানে এটা তো একটা এক্সপ্রেশন, তাই না? মানে আমি একটা এক্সপ্রেশন দিয়ে একটা কনস্ট্যান্টের ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি। সো আমি ভাগ দিলে এটা আমি অ্যাসাইন করতে পারতেছি না। ওই যে দেখেন আমি যদি এটা দিই তাহলে এখানে আমার এটা কাজ করতেছে না, ইরর দিচ্ছে। বাট আমি যদি হচ্ছে এটা দিই তাহলে কিন্তু আমার কাজ করতেছে। কেউ কি এটা বলতে পারবেন যে কেন? এনিওয়ান? জি ভাই, এটা হচ্ছে এ এবং বি এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কারণ আমি তো var দিয়ে করছি, সেটা তো কনস্ট দেই নাই। তার কারণে ওটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ কি তো কোনো ভ্যালুকে আমি কনস্ট্যান্ট মধ্যে ডিক্লেয়ার করতে যাচ্ছি। এক্স্যাক্টলি। সো আমাদের যে কনস্ট্যান্ট যে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি সেই ভ্যালুটা কিন্তু আমাকে কম্পাইল টাইমে এনশিওর করতে হবে, নট রান টাইম। সো কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো সেটা হচ্ছে কিন্তু কম্পাইল টাইমেই হচ্ছে ডিফাইন্ড হয়ে যায়। আর যেহেতু ভেরিয়েবল ভার দিয়ে যেটা আমরা করি ভেরিয়েবল, সেটা কিন্তু আমার রান টাইমে হয়। সো এগুলো কিন্তু আমার চেঞ্জেবল। সো এর জন্য আমরা হচ্ছে কোনো মানে এখানে আমরা অপারেশন ইউজ করতে পারবো, ঠিক আছে, কিন্তু সেটাও আবার একটা কোনো কনস্ট্যান্ট হতে হবে তার টাইপগুলো, যেটা আমার হচ্ছে কম্পাইল টাইমে যেন এনশিওর হয়। মানে রান টাইমে আমরা যেন আমার কনস্ট্যান্টের ভ্যালু যদি কোনো চেঞ্জ মানে না হয়, এর জন্য আমরা হচ্ছে ইয়া করি। সেম ভাবে আপনি যদি ধরেন যে এখানে বললাম যে এটা হচ্ছে নেম, এখানে একটা যদি এখনো ফাংশন যায় নাই, সো আপনি যদি এখানে ফাংশন থেকে একটা রিটার্ন করেন তো আপনি নিতে পারবেন না, ঠিক আছে। সো আপনি যদি ভেরিয়েবল হয় তাহলে সেটা নিতে পারবেন, জাস্ট এটা বোঝার জন্য বললাম।
সো এটা একটু এনশিওর হতে হবে যে কনস্ট্যান্টটা আপনাকে এমনভাবে ডিক্লেয়ার করতে হবে অবশ্যই যেন আমার কম্পাইল টাইমেই যেন কনস্ট্যান্টটা ডিফাইন্ড হয়ে যায়, সেটা যেন রান টাইমের উপরে কোনোভাবে ডিপেন্ড না করে। যদি রান টাইমের উপরে যায় আপনি সেটা ডিফাইন করতে পারবেন, কারণ কি রান টাইমে আমার যে জিনিসগুলো সেগুলো চেঞ্জ হতে পারে। ভেরিয়েবল আমার রান টাইমে চেঞ্জ হয়, সো ভেরিয়েবল আমি কনস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো সো এটা একটু জাস্ট হচ্ছে একটু এনশিওর করতে হবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময়। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের টাইমের স্বল্পতা। সো আমরা একটু হচ্ছে প্রিন্ট এফ যে ফাংশনগুলো সেটা একটু দেখি। সো খুব দ্রুত একটু যাচ্ছি। সো আমাদের হচ্ছে এফএমটির মধ্যে অনেকগুলো হচ্ছে আপনার ফাংশন আছে, তার মধ্যে খুব পপুলার আমরা নর্মালি সবসময় ইউজ করবো প্রিন্ট এস। আমরা তো এর আগে দেখলাম না, আপনার হচ্ছে যদি আপনি হচ্ছে প্রিন্ট দেখেন নর্মালি হচ্ছে সে এটা প্রিন্ট করবে। আবার হচ্ছে আমরা যদি প্রিন্ট এলএন এ যাই তাহলে কি সে প্রিন্ট করার পরে একটা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করে। সো সেগুলো যদি একটু রান করি, ফার্স্টে দেখেন আমার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, এরপর আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে কোনো নিউ লাইন হয় না, কারণ এ রান করার পরে কিন্তু কোনো নিউ লাইন রান করে না, কিন্তু এ প্রিন্ট করার পরে একটা নিউ লাইন প্রিন্ট করছে, এর জন্য আমার হচ্ছে প্রিন্ট হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার স্ট্রিং যে ফরম্যাটার গুলো সেটাতে একটু আসি। সো আমাদের প্রথমে কি ছিল হচ্ছে প্রিন্ট। সো সেম মানে আপনি যদি সরি প্রিন্টে এখানে যান, ঠিক আছে, ধরুন যে আপনি এখানে একটা হচ্ছে %সাইন এস দিলেন। সো এখানে আপনি কি ডাইনামিক্যালি একটা ভ্যালু হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। সো চাইলে আপনি এটা একটা ভেরিয়েবল অ্যাড করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রিন্ট এফ হবে। তো যদি রান করি, এই যে এটা আমার হচ্ছে এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি কোনো স্ট্রিং অ্যাড করতে চাই তাহলে আমাকে %সাইন এস ইউজ করতে হবে। যদি আমি কোনো হচ্ছে ইন্টিজার টাইপ তার জন্য হচ্ছে আমার ডেসিমাল যে %সাইন ডি, তারপর যদি ফ্লোটিং পয়েন্ট হয় তার জন্য এফ, ঠিক আছে। সো সেইগুলো আমাকে ইউজ করতে হবে। সো আমি ডিটেলস যাচ্ছি না, যেগুলো একটু মানে ইজি, বাট যেহেতু আমাদের এখানে সব ধরনের আমরা আছি ফ্রেশার থেকে শুরু করে সবাই, সো আমাকে সবগুলো একটু একটু করে কভার করতে হচ্ছে, ঠিক আছে। সো এরপরে আমি হচ্ছে এস প্রিন্টএফ। সো এটা একটু মজার, সেটা হচ্ছে যে ধরুন যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যার নেম ওয়ার্ল্ড দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে নেম দিলাম, আর এখানে দিলাম হচ্ছে এস প্রিন্টএফ। সো দেখেন এখানে যদি আমি এখানে একটা জাস্ট ওয়ার্নিং যে আমি এরর রাখি, তাহলে সে বলতেছে যে হচ্ছে সে একটা স্ট্রিং রিটার্ন করে। সো মধ্য কথা সে একটা স্ট্রিং রিটার্ন করে। সো আমাদের যদি এরকম হয় যে আমাদের একটা মানে স্ট্রিং ফরম্যাটার একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, সো সেখানে আমরা হচ্ছে মানে এরকম একটা হচ্ছে ভেরিয়েবলে সো fmt.sprintf সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা আমরা চাইলে এখন আমরা হচ্ছে প্রিন্টএলএন দিয়ে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। সো এই যে দেখাচ্ছে অ্যাজ ইট ইজ। আর সো এটা এখানে বলছিল যে ফরম্যাট এ স্ট্রিং এন্ড রিটার্ন ইট অ্যাজ এ ভ্যালু স্ট্রিং ইনস্টেড অফ প্রিন্টিং, মানে সে ডিরেক্টলি প্রিন্ট না করে সে অ্যাকচুয়ালি ভ্যালুটা রিটার্ন করে, যেটা আমার প্রিন্ট মানে প্রিন্টএফ যেটা হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট করতো, এস প্রিন্টএফ সেটা হচ্ছে আমাকে রিটার্ন করে, প্রিন্ট না করে ভ্যালুটা রিটার্ন করে। আর একটা হচ্ছে এফ প্রিন্টএফ। সো এফ প্রিন্টএফ হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের যে ফরম্যাটের যে আউটপুটটা আছে সেটা একটা স্পেসিফিক আইও রাইটার, সেটা হতে পারে কোনো নেটওয়ার্ক কানেকশন, হতে পারে কোনো ফাইল, হতে পারে কোনো বাফার। সেখানে মূলত সে ওই যেটা আমরা ইউজ মানে ইয়া করবো সেটা সেখানে মূলত মানে রাইট করে, ঠিক আছে। সো আমরা এখানে একটা এক্সাম্পল চাইলে আপনারা একটু মানে এখন আমার হাতে আরো কিছু জিনিস ছিল সেটা দেখাতে হবে, বাট টাইম মানে ইয়া হয়ে যাচ্ছে। সো আমার এটা আপনি দেখে নিতে পারেন মানে এফ প্রিন্টএফ, বা এটা আপনার একটা টাস্ক হিসেবে আমি দিয়ে দিতে পারি। সো আপনারা হচ্ছে এটা নিয়ে ছোট একটা প্র্যাকটিস করতে পারেন। সো আমি মূলত এখন হচ্ছে ইউজার ইনপুটে চলে যাই, ঠিক আছে। সো আমরা কিভাবে হচ্ছে টার্মিনাল থেকে ইনপুট নিতে পারি। সো আমার ইনপুট নেওয়ার জন্য হচ্ছে কয়েকটা অপশন আছে, স্ক্যান, স্ক্যান এফ, স্ক্যান এলএন। সো আমরা হচ্ছে এই তিনটাই একটু দেখার চেষ্টা করব যত দ্রুত পারা যায়, ঠিক আছে। এখন ধরুন যে আপনি হচ্ছে টার্মিনাল থেকে একটা মানে হচ্ছে পারসনের তার নাম আর এজটা হচ্ছে ইনপুট নিতে চান, ঠিক আছে। সো আমি হচ্ছে প্রথমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, var নেম, যেটা দিলাম হচ্ছে স্ট্রিং, var
এস যেটা ইন্টিজার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দিলাম fmg.println ইন্টারভিউয়ার নেম সাথে দিয়ে দিই এস, ঠিক আছে। এখন আমি হচ্ছে এই যে যেটা দিলাম সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে এখান থেকে ইউজারের থেকে এটা হচ্ছে ইনপুট, মানে আমি প্রোগ্রামটা রান করব, দেন হচ্ছে টার্মিনাল আমাকে বলবে যে এন্টার ইওর নেম এন্ড এস, ঠিক আছে। সো হচ্ছে এটা আমরা কিভাবে নিতে পারি, সো তার জন্য আমরা এখানে হচ্ছে আমাদের কয়টা ফাংশন আমরা দেখলাম, সো একটু জাস্ট আমি লিখে রাখি এখানে। একটা হচ্ছে স্ক্যান, আর একটা হচ্ছে স্ক্যান এফ, আর একটা হচ্ছে বাফ আই, ঠিক আছে। সো এই তিনটা আমরা দেখব। আচ্ছা, fmt ডট স্ক্যান at the rate of name and age, এটা যেটা আছে সেটা দিয়ে সুবিধা হবে। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখুন আমাকে এখন টার্মিনালে আমার কিন্তু হচ্ছে যে কার্সরটা সেটা কিন্তু থেমে গেছে। কোথায় এসে থেমে গেছে? ইন্টার ইওর নেম অ্যান্ড এজ, এটা মানে টাইপ করার পরে এখানে থেমে গেছে। কেন থেমে গেছে? সে যখন স্ক্যান একটা ফাংশন পাইছে, আপনি যদি এখানে কার্সর রাখেন তাহলে দেখতেই পারবেন সে এখানে যে কোনো সে আবার যেটা রিটার্নও করে, সে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট সে এখানে নেয়, ঠিক আছে। সো এখন আমি ধরেন যে নাম আর এজটা এখানে আমি ইনপুট দিই, ধরুন যে আমি দিলাম মাহফুজ শিশির, এজ দিলাম 30 দিলাম। সো আমি যদি এখন রান করি, একটা মানে মজার একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে ইওর নেম ইজ মাহফুজ, ইওর নেম ইজ মাহফুজ, সে এই যে এজটা সেটা মাহফুজ দ্বারা আমার রিপ্লেস হয়েছে, ঠিক আছে। অ্যান্ড পরে যেটা দেখতেছি এজটা আমাকে 0 দেখাইছে, এবং মানে এই পার্টটা আবার একটা সেকেন্ড একটা কমান্ড হিসেবে রান করছে, ঠিক আছে। সো আমি যেটা ইনপুট দিচ্ছি সে কিন্তু সেটা নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা দিই, ঠিক আছে। ধরুন মাহফুজ, এখানে একটা এস দিলাম, আর একটা দিলাম যে হচ্ছে গো। আচ্ছা, দেখেন সো আমার এই যে পরের যে কমান্ড সেটা কিন্তু আরেকটা সে সেপারেট একটা কমান্ড হিসেবে সে কিন্তু ট্রিট করছে। সো আমি কিন্তু যে আমার যে ইনপুটটা সেখানে পুরোটা কিন্তু আমি রিড করতে পারতেছি না। সো এটা একটা মানে ছোট আপনার একটা ইনপুট নেওয়ার জন্য ঠিক আছে, বাট স্ক্যান এফ দিয়ে আমরা হচ্ছে যদি একটা ফুল লাইন আমাকে যদি ইনপুট নিতে হয় সেটা কিন্তু আমরা পারতেছি। সো সো এটা একটা হচ্ছে স্ক্যানের হচ্ছে সীমাবদ্ধতা, যেটা আমরা বা পায়ো দিয়ে রিজলভ করবো। সো যদি আমাদের স্ক্যান এফ থাকে, সো সেম স্ক্যান আর স্ক্যান এফ এর মধ্যে মানে কোনো ডিফারেন্স নেই, জাস্ট হচ্ছে এখানে আপনাকে এক্সপ্লিসিটলি জাস্ট হচ্ছে আপনাকে এটা হচ্ছে ইয়াটা বলে দিতে হবে যে এখানে আপনি হচ্ছে একটা স্ট্রিং হিসেবে ইনপুট নিতে চাচ্ছেন, আর সরি, আর এখানে হচ্ছে আপনি একটা ইন্টিজার টাইপ নিচ্ছেন, জাস্ট পার্থক্য এটাই, ঠিক আছে। আমি যদি এখন এটা রান করি, আমি যদি বলি মাহফুজ 10, সে দেখাচ্ছে এটা, ঠিক আছে। কিন্তু আমি যদি আবার ওই পুরো কমান্ডটা দিই তাহলে কিন্তু সে কাজ করবে না। মাহফুজ শিশির 10, এখন কিন্তু সে কিন্তু এটা আর কাজ করবে না। সো সেম অ্যাজ ইট ইজ হচ্ছে আপনার ইয়ার মতো, মানে স্ক্যানের মতো, ঠিক আছে। সো এইটা আমরা কিভাবে বা পায়ো দিয়ে সলভ করতে পারি, মানে কিভাবে আমরা হচ্ছে মানে ফুলটাকে হচ্ছে রিড করতে পারি, সেটা আমরা হচ্ছে একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, সো এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে যেটা দরকার, আমি এই পর্যন্ত ঠিক রাখতেছি। সো এইটা আমি হচ্ছে একটু বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা এখন হচ্ছে বাপায়ও দিয়ে ইয়া নিব। সো বাপায় হচ্ছে একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরি প্যাকেজ, মানে বিল্ডিং প্যাকেজ, যেটা হচ্ছে সো আমরা এখন পর্যন্ত জানিয়ে কাজ করতেছি সব কিন্তু বিল্ডিং, আমরা কোনো এক্সটার্নাল প্যাকেজ হচ্ছে এখানে ইউজ করতেছি না, ঠিক আছে। সো আমাদের ফার্স্টে হচ্ছে একটা রিডার নিতে হবে। সো এই মানে কি রিডার, সেটা হচ্ছে যেই রিডারটা আমার হচ্ছে টার্মিনালে আমার ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা যেন আমার রিড করতে পারে। সো সেই রকম আমার একটা রিডার লাগবে। সো এইটা হচ্ছে আমার বাফ যে আইও যে প্যাকেজটা, কারণ ইনপুট যদি দিই ইন্টার দিই তাহলে দেখেন আমার অলরেডি কিন্তু এই প্যাকেজটা সাথে সাথে ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো মাল্টিপল ইম্পোর্টের ক্ষেত্রে এরকম আপনার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে এই প্যাকেজ নেমগুলো থাকে, কোনো সেমি মানে কমা বা এরকম কিছু দরকার নেই, ঠিক আছে। সো এখন দেখেন এখানে হচ্ছে ডট, আমি যদি নিউ রিডার দিই, দেখেন আমি যদি নিউ রিডারে কার্সর রাখি তাহলে সে আমাকে দেখাচ্ছে এই নিউ রিডারটা একটা হচ্ছে রিডার প্যারামিটার হিসেবে একটা রিডার নেই, মানে সে অ্যাকচুয়ালি কোথা থেকে রিড করবে, মানে আমি যে একটা রিডার ডিফাইন করতেছি এই রিডারটা মানে কোথা থেকে মানে রিড করবে। সো আমাদের ক্ষেত্রে রিড করবে কোথা থেকে, সে হচ্ছে আমার যে টার্মিনালের যে হচ্ছে স্ট্যান্ডার্ড যে ইনপুটটা আছে। সো আমাদের কিন্তু আচ্ছা, আমি যদি এখানে আপনাকে হচ্ছে ও এস ডট ডি এস সরি এস টি ডি দেখেন আমার কিন্তু তিনটা হচ্ছে
ইয়াস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর, মানে ইরোর আউটপুটের জন্য, এটা হচ্ছে আমার টার্মিনাল থেকে ইনপুট নেওয়ার জন্য, এবং এটা আমার টার্মিনালের আউটপুট দেখানোর জন্য। সো আমার এখানে কি দরকার, আমার এখানে হচ্ছে ইনপুট দরকার, মানে যে হচ্ছে আমার মানে টার্মিনাল থেকে কিছু রিড করতে পারে। সো এইটা আমি হচ্ছে একটা রিডার বানাইলাম, ঠিক আছে। সো একটা রিডার নিলাম। সো আমি এখানে হচ্ছে শর্ট হ্যান্ড ভেরিয়েবল ইউজ করতেছি, ঠিক আছে। সো অটোমেটিক দেখেন এটা টাইপ কি হয়ে যাবে, এই যে বাফ আইও ডট রিডার, এটা কোথা থেকে আসতেছে, এই যে নিউ রিডার যেটা যে টাইপের যে রিটার্ন করতেছে সেটা কিন্তু এখানে হচ্ছে অটোমেটিক টাইপ ইন্টারফেয়ার করে সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এই কিন্তু এখানে বাফ আইও ডট রিডার ইউজ রিটার্ন করতেছে, এর জন্য আমার এই রিডারের যে টাইপটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাফ আইও ডট রিডার, ঠিক আছে। এখন হচ্ছে আমি আমার হচ্ছে ইনপুট মানে একটা হচ্ছে রিডার নেওয়া শেষ। এখন আমি কতক্ষণ পর্যন্ত হচ্ছে মানে আমার টার্মিনাল থেকে রিড করতে থাকি, ঠিক আছে। সো আমি হচ্ছে রিডার ডট, মানে আমি হচ্ছে স্ট্রিং হিসেবে এখান থেকে রিড করব, রিড স্ট্রিং, কতক্ষণ পর্যন্ত রিড করব, নিউ লাইন পর্যন্ত, যতক্ষণ আমার ইন্টার দিবে ততক্ষণ পর্যন্ত আমি রিড করতে থাকবো। এবং এটা হচ্ছে দেখুন, এখন এই যদি রিড স্ট্রিং এর কার্সর রাখি তাহলে সে দেখেন সে হচ্ছে দুইটা জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে স্ট্রিং যেটা আমরা হচ্ছে রিড করতেছি, সাথে হচ্ছে ইরোর, কোনো ইরোর হয়েছে কিনা। সো যেহেতু আমার সে দুইটা রিটার্ন করতেছে, তার মানে আমাকে এখানে হচ্ছে দুইটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে একটা ইনপুট, সে যে স্ট্রিংটা। সো এটা একটা মজার একটা জিনিস, গো কিন্তু মাল্টিপল মানে ভ্যালু রিটার্ন করতে পারে, একের অধিক ভ্যালু সে রিটার্ন করতে পারে, দুইটা তিনটা চারটা, ঠিক আছে, একের অধিক সে ভ্যালু রিটার্ন করতে পারে, সেটা আমরা এখান থেকে দেখতেছি, ঠিক আছে। সো যদি আমি এখানে দেখুন ইয়াদি আমাকে অলরেডি একটা ইরর দিচ্ছে, কি দিচ্ছে যে অ্যাসাইনমেন্ট মিসম্যাচ, কারণ কি আমার রিড স্ট্রিং যেটা সেটা হচ্ছে দুইটা ভ্যালু রিটার্ন করে, বাট আমি এখানে মাত্র একটা দিচ্ছি। সো আমার আরেকটা কি সে রিটার্ন করে, যদি এখানে কার্সর রাখি দেখেন সে আরেকটা হচ্ছে স্ট্রিং এবং আরেকটা ইরর, কোন ইরর হয়েছে। সো আমাকে এখানে আরেকটা দিতে হবে ইরর। এখন কিন্তু আমার আর ইররটা চলে গেছে। সো যদি আমার টার্মিনাল থেকে মানে ইউজারের ইনপুট করতে কোনো ইরর হয়, তাহলে আমি এই ইররে কোনো একটা ভ্যালু পাবো। আর যদি কোনো ইরর না হয়, আমি যদি সাকসেসফুলি ইউজারের ইনপুট রিড করতে পারি, তাহলে আমি সেই ভ্যালুটা হচ্ছে ইনপুটের মধ্যে স্ট্রিং হিসেবে পাবো। সো আমাকে এখানে একটা, আপনি যদি চান একটা ইরর চেক দিতে পারেন, কিন্তু এখন আপনাকে এখানে বাই ডিফল্ট ফোর্স করতে বলছে যে এই ইরর আপনাকে ইউজ করতেই হবে। সো আমি চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারি। কিভাবে স্কিপ করতে পারি, তার জন্য আমি একটা জাস্ট আন্ডারস্কোর দিয়ে দিই, তাহলে দেখেন আমার হচ্ছে মানে এই যে ইররটা ছিল সেটা কিন্তু চলে গেছে। সো এটা এনিহোয়ার, কারণ কি গোতে আপনি যদি কোনো ভেরিয়েবল বা কিছু একটা ইউজ করেন তাহলে ওটাকে আপনাকে অবশ্যই কোডে ইউজ করতেই হবে। এখন যদি আপনার এরকম দরকার হয়, মানে এই যে এই ক্ষেত্রে ধরেন যে আপনি ইউরোটা ইউজ করতে চাচ্ছেন না কিন্তু আপনাকে ফোর্স করতেছে, তো তখন আপনি কি করবেন, তখন আপনি জাস্ট এখানে একটা আন্ডারস্কোর দিয়ে রেখে দিবেন। মানে এটাকে আমি গো কম্পাইলারকে বুঝাইলাম যে ঠিক আছে বাবা, তুমি হচ্ছে এটা ধরো না, এটা আমার মানে ইউজ করতেই হচ্ছে আমাকে, এটা মানে যেহেতু সে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতেছে আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, কিন্তু এটার কোনো ইউজ কেস আমার কাছে নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনারা চাইলে এখানে আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। সো আপনার চাইলে আপনি কি ইরোরটা চেক করতে পারেন, ঠিক আছে। সো যেহেতু আমি এখন ইরোর নিয়ে ডিসকাস করতেছি না, এর জন্য আমি অ্যাকচুয়ালি ইরোরটা মানে দেখাচ্ছি না, ঠিক আছে, এবং টাইমও যেহেতু আমাদের শর্ট। সো এখন আমাকে কি করতে হবে, আমি হচ্ছে আমার যে ইনপুটটা যদি আমি এখন যদি এটা আমি জাস্ট প্রিন্ট করি fmt ডট প্রিন্ট এলএন, আমি জাস্ট হচ্ছে ইনপুটটা এখানে প্রিন্ট করি, এটা একটু আচ্ছা এইটা না দিলে আমার আবার এখানে থাক, কারণ আবার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, সে আবার রান করবে। আচ্ছা, সো আমি যদি এখন রান করি, আমি এখন দিলাম, তাহলে দেখুন দেখাচ্ছে যে হচ্ছে আমার যেই আমি পুরো যে ইনপুটটা দিছি সেটা কিন্তু আমি পেয়ে গেছি, তাই না। সো এখানে কিন্তু আর হচ্ছে সে এই বাদ দিয়ে সে আর একটা হচ্ছে মানে মানে হচ্ছে, ও আচ্ছা আরেকটা জাস্ট জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে স্ক্যান যেটা করে সে হচ্ছে আপনার মানে স্পেস মানে নিউ লাইনকে সে স্পেস হিসেবে কনসিডার করে, ঠিক আছে। সো আমি আর যাচ্ছি না, মানে একটু আপনারা দেখে নিন, এগুলো একটু গুগল করলে পাবেন। সো স্ক্যান আর স্ক্যানএফ কোয়াইট সিমিলার, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে স্ক্যান হচ্ছে আপনি নিউ লাইনও যদি দেন সে কিন্তু সেটা স্পেস হিসেবে সে কনসিডার করে, ঠিক আছে। সো ওর ডকুমেন্টেশনও গেলে আপনি দেখতে পাবেন। সো আমি জাস্ট একটু দেখাই, যেহেতু এখানে তো আমি যদি দেখেন এখানে যদি আমি কার্সর রাখি তাহলে দেখেন যে সে কি করে, নিউ লাইন কাউন্ট অ্যাজ স্পেস, মানে নিউ লাইনটাকে সে কাউন্ট হিসেবে হচ্ছে ট্রিট করে। সো আপনি যতক্ষণ আপনি ইন্টার দিতে থাকবেন সে কিন্তু একটা স্পেস হিসেবে নেবে। সো আপনাকে এক্ষেত্রে কিন্তু দুইটা ভ্যালুই আপনাকে ইনপুট হিসেবে দিতে হবে, যতক্ষণ আপনি নেবেন সে ততক্ষণ ইন্টার নিউ লাইন নিতে থাকবে, কিন্তু আপনার হচ্ছে কোনো আউটপুট দেখাবে। সো
আর স্ক্যানএফ সেটা করে না, আপনি ইন্টার দিলে মানে নিউ লাইন দিলে সেটা নিউ লাইন হিসেবেই অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, সো আমি এখানে অলরেডি পেয়ে গেছি। সো এখন আমি কি করতে পারি, এই যে স্ট্রিংটা যেটা আছে সেই স্ট্রিংটাকে আমরা হচ্ছে এই স্ট্রিং এর উপরে অপারেশন করে আমরা এখান থেকে নেম আর হচ্ছে এই যে এজ যেটা আছে সেই এজটাকে আমরা হচ্ছে মানে ইয়া করতে পারি, মানে কি বলে মানে এটাকে কি বলে যে মানে আলাদা করতে পারি, মানে এটা কি বলে এক্সপ্লোর করে নিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এটা কিভাবে করতে পারে, আমাদের হচ্ছে একটা স্ট্রিং নামে একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আরেকটা প্যাকেজ আছে, দেখুন আমি স্ট্রিং দেওয়ার সাথে সাথে সে কিন্তু আরেকটা এই যে ওএস এর জন্য ওএস এর প্যাকেজ মানে ইম্পোর্ট করে নিয়েছিল, স্ট্রিং এর জন্য সেই স্ট্রিংটাকে হচ্ছে ইম্পোর্ট করে দিয়েছে। ঠিক আছে, এখন স্ট্রিং ডট এখানে একটা হচ্ছে ফাংশন আছে, সেটা হচ্ছে স্ট্রিং ডট হচ্ছে এটাকে কি বলে ফিল্ড। আচ্ছা, ফিল্ডস। সো এখানে যদি আপনি ইনপুট দেন, দেখেন এ কি রিটার্ন করে, এ হচ্ছে আপনাকে স্ট্রিং এর একটা অ্যারে রিটার্ন করতেছে। ঠিক আছে, সো আপনি এই ফাংশনের মধ্যে যদি যান, এ আবার কি করে, সে হচ্ছে বাই ডিফল্ট আপনি যদি কিছু যেহেতু এটা ইউজ করতেছেন, সে হচ্ছে এখানে অবশ্যই পাবেন, সে হচ্ছে স্পেসের উপরে আপনার হচ্ছে ওইটাকে ইয়া করে। সো এখানে কোডে কোথাও আছে, সো মানে সে স্পেস ওয়াইজ হচ্ছে সে হচ্ছে আপনাকে এটাকে মানে এক একটা অ্যারেতে কনভার্ট করে, সো সেখানে 3টা ইয়াতে কনভার্ট করে দিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সেখানে রিটার্ন করতেছে। সো আমি এখানে এই যেটা আছে সেটাকে আমি হচ্ছে নেম। আচ্ছা, এটা তো হচ্ছে নেম তো না, এটাকে কি বলবো, সো এটা আমি হচ্ছে ফিল্ড নাম, সো যেগুলো আমরা পাচ্ছি। সো এটার মধ্যে আমি যদি এখন এটা হচ্ছে ইনপুট ফিল্ড যদি প্রিন্ট করি, তাহলে দেখেন, তাহলে হচ্ছে দেখুন আমার এটা কিন্তু একটা এখন হচ্ছে অ্যারে হয়ে গেছে। ঠিক আছে, সো এই যে এই অ্যারের কিন্তু এগুলো এক একটা হচ্ছে কিন্তু এলিমেন্ট। সো এখন চাইলে আমরা হচ্ছে এই অ্যারে থেকে মানে হচ্ছে এই নাম আর এসটাকে আলাদা করে দিতে পারি। ঠিক আছে, সো আমরা কিভাবে এই নাম আর এসটাকে আলাদা করতে পারি, সো আমার কিছু এখানে কিছু ভ্যালিডেশনের চেক আছে, সো আমি ওই ভ্যালিডেশন চেকগুলোতে যাচ্ছি না, আমাকে অবশ্যই দেখতে হবে সে তার মানে অন্তত দুইটা আছে কিনা, মানে নেম আর এস সে দিছে কিনা। ঠিক আছে, আবার আমার সে ঠিকমতো এই লাস্টের যেটা সেটা আবার ইন্টিজার টাইপই দিছে কিনা, কারণ তো এস তো তার হচ্ছে আপনার স্ট্রিং হবে না, তাই না। সো আমরা হচ্ছে সেখানে কি করতে পারি, সো আমরা হচ্ছে নেমটাকে কিভাবে বের করতে পারি, নেম কোলন ইকুয়াল, সো আমার এই যে প্রথম কয়টা এই দুইটা মানে একদম লাস্টেরটা এস থাকবে এবং বাকি যেগুলো থাকবে সেটা তার হচ্ছে না, তাই না। তার মানে যেহেতু আমি অ্যারেতে যাই নাই, সো অ্যারেতে জাস্ট আমি আপনাদের বলতেছি, সো আমরা কিভাবে নিব। সো আমার এই ফিল্ডস একটা অ্যারে, সো ফিল্ডস এর মধ্যে আমাকে জাস্ট বলে দিতে হবে কোলন লেন ফিল্ডস -1। এখানে কি হচ্ছে, মানে আমার শুরু থেকে ফিল্ডস মানে অ্যারের যে লেন্থ তার থেকে একটা কম, মানে আমি হচ্ছে এই সবগুলোকে এই এই দুইটা এলিমেন্টকে আমি এখান থেকে ধরলাম, মানে এটা দিয়ে আমি প্রথম যে দুইটা এলিমেন্ট আছে, মানে সরি দুইটা এলিমেন্ট না, মানে লাস্টের এলিমেন্টটা বাদ দিয়ে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে এলিমেন্টকে এখানে আমরা হচ্ছে ধরলাম। ঠিক আছে, এখন এইগুলোকে নিয়ে কি করতে হবে, আমাকে হচ্ছে জয়েন করতে হবে। এই জয়েন করার জন্য আমার বিল্ডিং প্যাকেজ আছে, সেটা হচ্ছে স্ট্রিংস ডট জয়েন। সো দেখেন জয়েন আবার কি করে, জয়েন হচ্ছে আপনার একটা সেপারেশন নেয়, মানে আপনি কি দিয়ে হচ্ছে তাকে জয়েন করতে চাচ্ছেন। আমার জয়েন করবো কি দিয়ে, আমরা স্পেস দিয়ে জয়েন করবো, তাই না, কারণ আমার হচ্ছে এখানে স্পেস আছে। সো কিছু একটা ইরর দিচ্ছে নাকি, আচ্ছা নেম অলরেডি আমার এখানে ইউজ হয়েছে এর জন্য আমাকে ইরর দিচ্ছে, আমি এটা বাদ দিলাম, এখন আমার এটা দরকার নাই। সো আমি এখান থেকে নেম পাইলাম, এখন আমাকে আরেকটা কি নিতে হবে, এজ নিতে হবে, এজ কোলন ইকুয়াল, সো এজটা আমার কোনটা, এজ হচ্ছে আমার এই যে লাস্টের যে পার্টটা সেটাই হচ্ছে কিন্তু আমার এজ। তাহলে আমি এটা কিভাবে নিব, ফিল্ডস আমি হচ্ছে মানে এই যে এই পার্টটা কি জানেন, এটা হচ্ছে আমি কিন্তু রেঞ্জ বলে দিচ্ছি, যে সে এখানে কিছু দেইনি, আমি লেফট সাইডে কিন্তু দেই নাই, তার মানে সে 0 থেকে মানে তার লেন -1, মানে এই যে এই 11টা বাদ দিয়ে যতগুলো থাকবে ততগুলো নিয়ে সে হচ্ছে একটা সাব অ্যারে তৈরি করতেছে। এখান থেকে সাব অ্যারের পরে অ্যারে বলে ভুল হবে, এটা একটা স্লাইস, সরি এটা একটা স্লাইস। সো এই একটা সাব স্লাইস সে তৈরি করতেছে, এই সাব স্লাইসকে জয়েন করে সে একটা স্ট্রিং এ কনভার্ট করতেছে। আর এখন আমি কোনটা নিব, এখন আমি একদম যে আমার স্লাইসের যে লাস্ট যে এলিমেন্টটা সেটা নিব। সো লাস্ট এলিমেন্টটা যদি নিতে চাই তাহলে আমার এই যে এখানে যে পার্টটা সেটা আমার ফার্স্টে থাকবে।
সরি লাস্টে তো না, আমি পুরো এই পার্টটাকেই তো নিব। তো একদম লাস্ট এটা। আচ্ছা -1 দিচ্ছি কেন, কারণ আমার হচ্ছে অ্যারে যে ইন্ডেক্স সেটা হচ্ছে 0 থেকে হয়, সো লাস্ট ইন্ডেক্সটা আমার লেনের থেকে একটা মানে কম থাকবে। সো এখানে একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে যে আচ্ছা সো এ যেটা রিটার্ন করছে এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু স্ট্রিং, তাই না? সো এই এলিমেন্টটাও কিন্তু সে হচ্ছে স্ট্রিং হিসেবে নিছে। সো এটাকে আমাকে কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। সো ইন্টিজার কনভার্ট করার জন্য আমাদের str cons নামে একটা হচ্ছে এটা দেখুন আমি দেওয়ার সাথে সাথে এখানে আরেকটা আমার হচ্ছে লাইব্রেরি অ্যাড হয়ে গেছে। সো এ টু আই মানে হচ্ছে আলফা টু ইন্টিজার, মানে অ্যালফাবেট থেকে আমার ইন্টিজারে আমার কনভার্ট করার জন্য। সো এ টু আই অ্যাটয়, সংক্ষেপে আপনার অ্যাটয় বলতে পারেন। সো সেটা যদি আমি দিই তাহলে আমার ইন্টিজারে কনভার্ট করা হচ্ছে উপরও। আচ্ছা যদি কার্সর রাখি তাহলে সে কি বলতেছে, আচ্ছা সেও আবার দেখেন দুইটা রিটার্ন করে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা ইরর। মানে সে যদি সাকসেসফুলি, যদি সে ভুলে যদি আপনার হচ্ছে 11 না দিয়ে এখানেও যদি আরেকটা স্ট্রিং দেয়, তাহলে কিন্তু সে ওই স্ট্রিংটা কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে পারবে না, তখন কিন্তু সে একটা ইরর পাবে। সো আমি এখন ইরর হ্যান্ডেল করতেছি না, সো এর জন্য আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। এখন কিন্তু আমার হচ্ছে আর কোনো ইরর নাই। এখন যদি আমি রান করি মাহফুজ শিশির এস দিলাম 11 দেখাচ্ছে, এখন আমার সবকিছু ঠিকঠাক, ইওর নেম ইজ মাহফুজ শিশির এন্ড এজ ইজ 11। সো এইভাবে আমরা হচ্ছে টার্মিনাল থেকে বাফ আইও দিয়ে খুব সহজেই হচ্ছে ইনপুট নিতে পারি, ঠিক আছে? সো সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। সো মোটামুটি আমরা হচ্ছে টাইম মানে ওভার করে ফেলছি। সো আপনাদের কি কোনো প্রশ্ন যদি থাকে মানে করতে পারেন আমাকে, মানে যা এতক্ষণ যা শিখলাম তার উপর। ভাইয়া স্ক্যালেনের কাজ কি তাহলে? এটা হচ্ছে আপনার মানে কোয়াইট হচ্ছে সিমিলার, বাট ওইটাও একটু মানে এই আপনার হচ্ছে স্ক্যানের থেকে লিটল বিট একটু ডিফারেন্ট আছে। যেরকম স্ক্যানের জন্য আপনি যদি দেখেন সেটা হচ্ছে, আমি একটু এটা বাদ দিয়ে দিই, মানে স্ক্যান এফ স্ক্যান এলএন সবগুলোই এই তিনটাই হচ্ছে আপনি ইউজার থেকে ইনপুট নেওয়া, বাট একটু মানে পার্থক্য মোটামুটি, বাট সবগুলোরই সীমাবদ্ধতা আছে যেটা আমরা হচ্ছে বাফ আইও দিয়ে হচ্ছে রিজলভ করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে এফএমটি ডট আপনি বললেন স্ক্যান এলএন, সো স্ক্যান এলএন যদি নিই, আমাকে আবার হচ্ছে একটু ডিক্লেয়ার করতে হবে নেম স্ট্রিং আর ইএস ইন্টিজার কমেন্ট আউট করছি। সো স্ক্যান এলএনও দেখেন এখানে হচ্ছে বলতেছে সে অ্যানি ইনপুট নেয়, সো আমি এখানে হচ্ছে @ নেম ইজ আপনি যদি হচ্ছে এখানে আমরা যদি এখন যদি রান করি, সে কিন্তু নিচ্ছে না, মানে কোয়াইট সিমিলার, মানে ওইরকম কোনো পার্থক্য নাই। একটু দেখা লাগবে যে এক্সাক্ট পার্থক্য কি, বাট আমার মনে হয় ওই মানে সেম, তো খুবই কম পার্থক্য, মানে আপনি পুরোটাই হচ্ছে নিতে পারবেন। সো আমরা হচ্ছে যেটা করব, যদি ইউজার ইনপুট নিতে হয় আমাদের হচ্ছে বা পাইও দিয়ে আমরা হচ্ছে নেওয়ার চেষ্টা করব, মানে এটা সব থেকে হচ্ছে ইফিশিয়েন্ট ওয়ে, মানে হচ্ছে টার্মিনাল থেকে কোনো কিছু ইনপুট। আচ্ছা আর কিছু? আচ্ছা আরেকটা যেটা এখানে কিছু বিল্ট ইন ফাংশন আছে যেরকম, আচ্ছা আরেকটা যেটা আমি জাস্ট 2 মিনিট একটু দেখাই, সেটা হচ্ছে আপনারা যদি স্ট্রিংটাকে আমি একটু জাস্ট মানে মিস করে গেছি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো একটা স্ট্রিং ডিফাইন করেন, ধরেন যে এখানে আমি জাস্ট দিলাম জন। সো মজার ব্যাপার সেটা হচ্ছে fmt ডট লেন লেন নেম, দেখেন আপনি এই যে একটা লেন একটা ফাংশন পাচ্ছেন, মানে আমি যদি এটা রান করি, সো 4 দেখাচ্ছে। সো কিভাবে এটা কাজ করতেছে, মানে মানে কিভাবে এই কাউন্টটা সে বের করে দিচ্ছে আমাকে। সো এটা একটা মানে মজার জিনিস না, এটা তো একটা স্ট্রিং, কিন্তু তার আমি হচ্ছে তার লেন্থটা হচ্ছে
কাউন্ট করতে পারতেছি, তাই না? সো আমরা যখন একটা স্ট্রিং ডিফাইন করি ইন্টারনালি, মানে সে হচ্ছে আপনার একটা ইউজ করে, এটাকে কি বলে, মানে স্ট্রাক্ট ইউজ করে। সো সেই স্ট্রাক্টটা হচ্ছে আচ্ছা, আমি একটু জাস্ট হচ্ছে আমি আসি। আচ্ছা, এরকম সে একটা হচ্ছে আপনার টাইপ ইউজ করে বিহাইন্ড দ্য সিন, যখন আমরা হচ্ছে একটা স্ট্রিং ইউজ করি, ঠিক আছে? সো সে কি করে দেখেন, সে একটা তার ডাটা রাখে যেটা হচ্ছে পয়েন্টার টু দ্য আন্ডারলাইং বাইট স্লাইস, মানে হচ্ছে যেখানে সে তার মানে এই ডাটাটা সে রাখতেছে, তার হচ্ছে একটা পয়েন্টার রাখতেছে, আর একটা হচ্ছে লেন যেটা হচ্ছে ইন্টিজার টাইপ, সেখানে তার হচ্ছে স্ট্রিং এর লেন্থটা সে হচ্ছে রেখে দেয়। সো আপনি কোন একটা স্ট্রিং ডিক্লেয়ার করছেন, মানে এর একটা ওভারহেড থাকে, ওভারহেড আছে তার একটা, ঠিক আছে? এই ওভারহেডটা কত? এই ওভারহেডটা হচ্ছে 16 বাইট। সো এই 16 বাইটটা কিভাবে কিভাবে আসতেছে? আপনি যখন এই যে এইটা হচ্ছে 8 বাইট সে জায়গা নিচ্ছে, এটা হচ্ছে সে 8 বাইট জায়গা নিচ্ছে। সো আপনি কোন একটা স্ট্রিং ডিফাইন করতেছেন, তার মানেই হচ্ছে তার একটা ওভারহেড আছে যেটা হচ্ছে 16 বাইট। তাহলে অ্যাকচুয়ালি স্ট্রিং এর সাইজটা কত? এই স্ট্রিং এর সাইজ যেটা হবে 16 বাইট প্লাস হচ্ছে 4, তার যতটা হচ্ছে ক্যারেক্টার আছে। আমি শুধু আস্কি ক্যারেক্টারের কথা বলছি, আমি কিন্তু এখন ইউনিকোডে যাই না। ইউনিকোড কিন্তু আবার হচ্ছে সেপারেট, মানে একটা ক্যারেক্টারের মধ্যে, মানে ওই যে যেরকম আমার ইমোটিকন থাকে বিভিন্ন চাইনিজ বা জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেখানে কিন্তু মাল্টিপল হচ্ছে আপনার ক্যারেক্টার থাকে একটার মধ্যে। সো ওখানে যাচ্ছে না। সো আমি ইউনিক কি বলে আস্কি ক্যারেক্টার নিয়ে কথা বলছি। তার মানে এটার যেটা হবে 20 বাইট, ঠিক আছে? সো মানে স্ট্রিং, আমরা একটা স্ট্রিং ডিফাইন করতেছি, তার মানে এটা অবশ্যই মানে জাস্ট এটা জানার জন্য বলতেছি, মানে তার সাইজটা আপনারা কিভাবে ডিফাইন করবেন, তার ওভারহেড আপনাকে 16 বাইট ধরে নিতে হবে ফার্স্টে, এরপরে তার যতগুলো ক্যারেক্টার থাকবে তার সাথে সেটা যোগ, তার মানে সে সেটা কিভাবে রাখে, এইরকম ইন্টারনালি সে একটা হচ্ছে স্ট্রাক্ট হচ্ছে সে মেনটেন করে, যেখানে সে এখানে একটা পয়েন্টার রাখে তার অ্যাকচুয়াল যে ডাটা তার জন্য এবং তার লেন্থটা। সো এই যে লেন যে আমরা ফাংশন যে ইউজ করতেছি সেটা হচ্ছে আবার বইয়ের বিল্ট ইন ফাংশন। সো এরকম কিছু বিল্ট ইন ফাংশন আছে, আপনার লেন ক্যাপ, যখন আমরা স্লাইস যদি যখন ইউজ করবো তখন দেখবো সেখানে আপনার ক্যাপ আছে, ঠিক আছে? আবার প্যানিক রিকভার নিউ অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে। সো তখন সেটা নিয়ে আলোচনা করবো। সো এটা আমি জাস্ট মিস করে গেছিলাম স্ট্রিং এর এই পার্টটা। সো আমি মনে করছিলাম যে এই জিনিসটা আপনাদের মানে জানা দরকার, স্ট্রিংটা অ্যাকচুয়ালি ইন্টারনালি কিভাবে কাজ করে। সো মোটামুটি হচ্ছে আমরা টাইম শেষ আমাদের। সো অলরেডি 15 মিনিট ওভার হয়ে গেছে।